ক্লাসের ভিডিওটা দিয়ে ওয়েলমেন্ট ক্লাস তো রেগুলার টাইমেই হচ্ছে সব। একটা শুধুমাত্র শুক্রবারের ক্লাসটা শনিবারে নিচ্ছি, ওই যে আমি একটু বাইরে ছিলাম ঢাকার, যার কারণে ওটা শনিবারে নিতে হচ্ছে। হ্যাঁ রবিবারে, হ্যাঁ রবিবারে। সমস্যা নাই। গতকালের ক্লাসে আমি যে ওয়েলমেন্টের যে একটা বেসিক কনসেপ্ট সেটা দিচ্ছি, ওয়েলমেন্ট কিভাবে কাজ করে। তো কালকে আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম যে এই প্রোফাইল গুলোকে, অন্যান্য প্রোফাইল আমি আর একটু দেখাতে চাচ্ছিলাম। সার্কুলার প্রোফাইল দিয়ে করা আছে, এই প্রোফাইলটাকে যদি আমি মনে করি যে সার্কুলার দিয়ে করবো না, টিউব দিয়ে করবো, অর্থাৎ অন্য শেপের টিউব, রেক্টেঙ্গুলার টিউব, স্কোয়ার টিউব, সেক্ষেত্রে কি করতে হবে? এই হ্যাঁ, এটার সিমুলেশনটা দেখো। কি করে থেকে সন্দীপ, তুই তো ক্লাসে ছিলি না। তাই না? তাহলে এটাকে এডিট করতে হবে। এডিট করলে আমরা এখানে, এটা মানে দেখাইছিলাম কালকে আই বিম সেট করে। দেখাইছিলাম, এটা আবার দেখাই। এখান থেকে স্ট্যান্ডার্ড, অন্য স্ট্যান্ডার্ড একটা সিলেক্ট করি আমরা, আইএসও নিলাম। টাইপে যে এখানে রেক্টেঙ্গুলার টিউব সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার টিউব তো বুঝোই নাকি? না বুঝলে আমি দেখাই দিচ্ছি। এমন তো বলতে পারলো না আজকে অ্যাকাউন্ট করতে। এই যে এগুলো হলো রেক্টেঙ্গুলার টিউব, টিউব রেক্টেঙ্গুলার প্রোফাইল। এগুলো লোহার দোকানগুলোতে দেখবা যায় এরকম সারি সারি সাজানো আছে। তো এগুলোর মেজারমেন্টের উপর ডিপেন্ড করে এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে অনেক। তো সেই ক্লাসিফিকেশনটা এখানে সাইজের ভিতরে গেলে আমরা পাবো। এখানে লিমিটেড, আইএসওর ইয়েগুলো লিমিটেড একদম, 50/30/2.6, অর্থাৎ এটার লেন্থ হবে 50, উইডথ হবে হলো 30, আর হাইট হবে 2.6 ইঞ্চ। স্ট্রাকচারটা আসে এরকম, ঠিক আছে দেখা যায়। স্ট্রাকচার, স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে টোটালি। এখন আমার এরকম চলে আসছে। এটা এখানে মিলতেছে না কারণ মিরর করা আছে। আমি গত ক্লাসে বলছিলাম যে এটা মিরর না করে ডাইরেক্ট স্কেচিং শেষ করে তারপরে করাবে এটা। তো আজকে কি আর ওয়েলমেন্টটা কি দেখাইতে হবে নাকি এটা বোঝা গেছে কাজটা, নাকি আমি অন্য কোনো কিছু করে দেখাবো? ঠিক আছে, তাহলে আমি এটা ওয়েলমেন্টটা বাদ দিয়ে দিলাম। আজকে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্প্রিং এর মাধ্যমে আহ, কিভাবে ইয়ে করা যায়। মানে শক অ্যাবজর্বার তো আমরা সবাই চিনি নাকি, একটা শক অ্যাবজর্বার কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। যদি না জেনে থাকো আমি একটু দেখাই দিই। এই যে এগুলো হলো শক অ্যাবজর্বার, এগুলো মূলত অটোমোটিভ পার্টস, অর্থাৎ তোমরা যখন 9 অথবা 10 সেমিস্টারে যাবা, মূলত 10 সেমিস্টারে এটা অফার করা হয়, অটোমোবিল অথবা রেফ্রিজারেশন অফার করে। ওই কোর্সটা যখন করবা তখন এই যে শক অ্যাবজর্বারের অনেকগুলো টাইপ আছে। যেমন এটা আছে হলো কয়েল স্প্রিং টাইপ, বলে কয়েল স্প্রিং টাইপ টেলিস্কোপিক শক অ্যাবজর্বার বলে এটাকে। আবার এখানে যদি আমি একটু নামটা চেঞ্জ করে দিই, ডিপ অ্যাড করে দিই, তাহলে দেখো এই জিনিসটা তোমরা ট্রাকের নিচে দেখতে পাবো। এটাও এক ধরনের শক অ্যাবজর্বার, ঠিক আছে। এটা হলো শক অ্যাবজর্বার, এটা এগুলোকে বলা হয় পাতি পাতা স্প্রিং বা পাতি স্প্রিং, ইংলিশে লিফ স্প্রিং বলা হয়, ঠিক আছে। আরো অনেক ধরনের শক অ্যাবজর্বার আছে, হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে, দেখো এটা ট্রাই করে। হাইড্রা, DRUA, হাইড্রোলিক, ঠিক আছে। হাইড্রোলিক শক অ্যাবজর্বার মানে হচ্ছে, যাই হোক
এই যে টেলিস্কোপিক যেটা সেটাকে হাইড্রোলিক শক অ্যাবজর্বার বলা হয়। যখন এটা ড্যাম্পিং মেকানিজম আছে, এটা এগুলো এখন জানার দরকার নাই, ঠিক আছে। জাস্ট ভিতরের একটা ইয়েটা আমি দেখাচ্ছি, কারণ ভিতরে এই পিস্টনের মেকানিজমটা আমরা করব। তো এই যে শক অ্যাবজর্বার আমরা প্রথমে ছবিটা দেখলাম, প্রথম ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এখানে কি আছে, কয়েকটা পার্ট আছে। এই পার্ট গুলো কি কি সেটা আমরা একটু এটার সাথে একটু পরিচিত হইলে ডিজাইন করতে সুবিধা হয়। চলো আমরা একটু দেখি এটাতে কি কি পার্ট আছে। ছবি করে গেল। হ্যাঁ, এটা আজকে এটা কালারটা আমি দেখাবো, যদিও এটা মানে জরুরি কিছু না, বাট করতে পারলে ভালো আর কি। তো এই ডিজাইন এটা আমি এখান থেকে একটু এক্সপ্লেন করি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে মেইন যে পার্ট গুলো আছে সেটা হলো একটা কয়েল স্প্রিং আছে, এটাকে লাল যেটা দেখতেছি সেটা কয়েল স্প্রিং। এখানে একটা কানেক্টিং রড আছে, অর্থাৎ পিস্টনের সাথে অ্যাটাচড একটা রড আছে, পিস্টন রড। এই পিস্টন রডের সামনের দিকের মাথায় একটা পিস্টন আছে, পিস্টন হেড আছে, যেটা নিচের দিকে থাকা একটা কি বলবো এটাকে, সিলিন্ডার। সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে, সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট আছে। এই মূলত মেজর পার্ট, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আর এখানে এটাকে এই যদি এই শক অ্যাবজর্ভারটা যদি হয় আমাদের অ্যাডজাস্টেবল, তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে আরেকটা এক্সট্রা পার্ট থাকে, যেটাকে আমরা হয় স্ক্রুইং এর মাধ্যমে, অর্থাৎ স্ক্রু, নাট বল্ট তো চেনো তোমরা সবাই। তো এখানে যদি আমি বলটাকে ঘোরাই, তাহলে কিন্তু এটার একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ এটার ডিস্টেন্স চেঞ্জ হয়, ঘুরতে ঘুরতে সামনে যায়, আবার ঘুরতে ঘুরতে পিছনের দিকে আসে, তাই না? তো ওইভাবে আর কি এখানে ওই মেকানিজমটা তৈরি করা থাকে, যেটার মাধ্যমে তোমরা ইয়ে করতে পারো, এটার হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারো। তো এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, চলো আমরা অ্যাপ্লিকেশনটা একটু দেখি। এটার অ্যাপ্লিকেশনটা আমি আমারই একটা কাজ করছি, সেটাই একটু ওপেন করে দেখাচ্ছি। গাড়ির সাসপেনশনে এটা ব্যবহার করা হয়, শক অ্যাবজর্ভার। অর্থাৎ গাড়িটা যখন একটা রোডের উপর দিয়ে চলবে, তখন সেটার আহ, রাস্তার কন্ডিশন কিন্তু অলওয়েজ স্মুথ থাকে না, বাম্পস থাকে কোথাও কোথাও, মানে ডাউন থাকে। তো সেখানে তো গাড়িটা যদি মুভ করে, আর যদি এখানে কোনো শক অ্যাবজর্ভার না থাকে, সেক্ষেত্রে কি হবে, চাকায় যে হিটটা লাগতেছে, চাকায় যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে রাস্তা থেকে, সেটা সরাসরি আমার গাড়ির যে চেসিস আছে, যে চেসিসের সাথে চাকাটা বা এক্সেলটা অ্যাটাচ থাকে, সেটাতে যে এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আলটিমেটলি এটা ট্রান্সফার হওয়ার পরে প্যাসেঞ্জার যারা থাকবে তাদের উপরে যে ওই ইম্প্যাক্টটা পড়বে। দেখবা যে নর্মাল গাড়িগুলো যেমন রিক্সা টিক্সা এগুলো যখন ভাঙা রাস্তার উপর দিয়ে যায়, তখন দেখবা যে ব্যথা পাচ্ছ। কিন্তু এই একই জায়গায় একই রাস্তায় যদি তোমরা একটা লাক্সারিয়াস কোনো প্রাইভেট কারে চলে যাও, তাহলে বুঝতে পারবো না। এটার পিছনে দায়ী হলো এই শক অ্যাবজর্বার, এই শক অ্যাবজর্বারের কোয়ালিটি বা শক অ্যাবজর্বারের টাইপ। তাহলে এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো? আমি এখানে এটা একটু ফ্যান্সি করে আর কি এখানে অ্যাড করছি। এই শক অ্যাবজর্বারটা গাড়িতে অন্যভাবে ব্যবহার হয়। আমি যদি বাইকের কথা বলি, আচ্ছা, এই যে বাইকের পিছনে তোমরা এটা সচরাচর দেখতে পাবা, যেটা আমরা আজকে ডিজাইন করতেছি। তো এখানে এই পার্টটুকু যেটা আছে এটা আমরা ডিজাইন করব না, এটাকে ড্যাম্পার বলে। তো এই ড্যাম্পারটা বাইরের দিকেও থাকতে পারে, অথবা এটার ভিতরে ইনবিল্টও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আজকে যে ডিজাইনটা করবো সেটা হবে এরকম, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। অ্যাপ্লিকেশন বললাম, জিনিসটা দেখাইলাম, কয়টা পার্ট আছে সেটা আমি আলাদা আলাদা ভাবে বললাম। এখন আমরা এই পার্টটা ডিজাইন করার জন্য যে যেই পার্টগুলো আছে আমরা সেই পার্টগুলো একটু ডিজাইন করে ফেলি, চলো। বলো। একসাথে করবা? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে, শোভন তোর ল্যাপটপে ইনস্টল আছে, আমি সবারটা দেখবো আজকে 12টা 1টা যাই বাজে দেখবো। না না, আজকে ও রায়মন যেটা বলছে ঠিক বলছে, আজকে কয়েকটা কমান্ড ইউজ হবে, সেই কমান্ড গুলো ইজি আছে, ইজি আছে। এটা তো ঠিক না।
আচ্ছা আচ্ছা, আমি আমি আস্তে আস্তে করতেছি, আমার সাথে ইনস্ট্রাকশন ফলো করো। মনিরুল, তুমি বোর ফিল করো না, তুমিও চাইলে তোমার ল্যাপটপটা অন করো যদি অ্যাভেলেবল থাকে তো। এগুলা বাহানাবাজি করিস না, বুঝলি? নিজে টাকা পয়সা দিয়ে কোর্স করতেছিস, নিজে ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবি। আমি যেটুকু শিখাচ্ছি এটুকু শিখে রাখ। 5 নম্বর 6 নম্বর সেমিস্টারে যখন সলিডওয়ার্কস এর কোর্স করবি তখন তোদের ব্যাচমেটদেরকে তোরা শিখাইতে পারবি, আশা করা যায়, যদি মনোযোগ দিয়ে ক্লাস করিস। আর যদি না করিস তাইলে মানে ওইটা আর হবে না, পসিবল। যাই হোক, আমরা ফিরে আসি ডিজাইনে। তো প্রথমে আমরা হোম বাটনে ক্লিক করে পার্ট ফাইল ওপেন করে নিই। রেসপন্স করো, যেহেতু একসাথে করতে চাচ্ছ রেসপন্স করো। আমি যদি কোনো কোশ্চেন করি সেটার অ্যান্সার দিয়ে সাথে সাথে মিউট করে রাখার দরকার নেই। পার্ট ফাইল ওপেন করছো? আচ্ছা, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নাও। হ্যাঁ, ডাইরেক্ট সেভ যেখানে করবা সেই লোকেশনে চলে যাও। দেন ওটাকে একটা নিউ ফোল্ডার করো। ক্লাসের ভিতরে যে একটা নিউ ফোল্ডার করো, ফোল্ডারের নাম দাও শক অ্যাবজর্বার, SHOCK, শক অ্যাবজর্বার নাম দিছো। দেন এটা ফোল্ডারের নাম দেওয়া হয়েছে, ফোল্ডারটাকে ওপেন করে নাও। তারপরে এই পার্টের নাম দিবা, হ্যাঁ, যে ফোল্ডারের ভিতরে সবগুলো পার্ট সেভ থাকবে। এটা সুবিধাটা কি এটা আমি পরে বলতেছি। এটার এই পার্টের নাম দেবা কয়েল স্প্রিং। কেউ যদি সেভ না করতে পারো এখন, দরকার নাই, এই পার্টটা আমি পরে আবার দেখাবো। এটাকে সেভ করে দিলাম। এখন দেখো, আমরা একটা স্প্রিং বানাবো। এর আগের ক্লাসে আমি স্প্রিং বানানো দেখাইছিলাম হেলিক্স অ্যান্ড স্পাইরাল দিয়ে। তো হেলিক্স অ্যান্ড স্পাইরাল দিয়ে যখন আমি স্প্রিংটা বানাবো তখন সেটার লেন্থ অ্যাডজাস্টেবল হবে না। অর্থাৎ প্রত্যেকবার আমার লেন্থটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার হেলিক্স অ্যান্ড স্পাইরালের প্যারামিটার চেঞ্জ করতে হবে। তো আমরা এটা না করে অন্য একটা পদ্ধতিতে স্ক্রিনটা ডিজাইন করবো আজকে, ছোট দেখি এটা নতুন। এটা করার জন্য আইপিএস এ নাও। মাশাল্লাহ মাশাল্লাহ, ক্লাসে আয়, ক্লাসে ব্যাক কর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবতেছি শোভনের কণ্ঠের মতো লাগলো, ঠিক আছে। আচ্ছা আমাদের, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই দেখছো 22 বাজে, আধা ঘন্টা চলে গেছে, মানে কেমনে কি? আচ্ছা, আমরা ফ্রন্ট প্লেনে ক্লিক করে স্কেচে যাব। তারপরে একটা লাইন টুলের মাধ্যমে আমরা এখানে একটা লাইন নিয়ে নেব। লাইনের ডাইমেনশন আমরা আপাতত দিয়ে রাখবো একটা, ফর এক্সাম্পল আমি দিলাম এটা 20 ইঞ্চ, ঠিক আছে। এখন এটাকে আমি এক্সিট করে দেব। এক্সিট করছো? হ্যাঁ, 20 ইঞ্চি দাও, ডাইমেনশন দাও 20 ইঞ্চি, এটাকে স্ট্রেট রাখো। এক্সিট করে দাও, শুধু লাইন থাকবে এরকম তোমার। আচ্ছা, এখন আরেকটা স্কেচ করবো আমরা ফ্রন্ট প্লেনে, নতুন করে। ওই স্কেচটা না, আরেকটা নতুন করে স্কেচ করবো, স্কেচ 2 হবে এটা। এই যে নিচে স্কেচ 2 লেখা থাকবে। তো এই স্কেচ টুতে আমরা একটা সার্কেল নিব। এই সার্কেলটা হবে মূলত আমরা যে রডটাকে স্পাইরাল বানায় আমাদের কয়েল স্প্রিংটা বানাচ্ছি সেই রডের ডায়ামিটার যে কোনো স্থানে নেওয়া, আপাতত নিয়ে এটা ডাইমেনশন দিবা 0.5 ইঞ্চি। এই ডায়ামিটারটা মূলত এই যে স্প্রিং এর কয়েলটা আছে না, এই কয়েলটাকে যদি আমরা সোজা করি তাহলে যে রডটা পাবো সেই রডের ডায়ামিটার, ঠিক আছে, 0.5। এখন
এটা গেল ডায়ামিটার। দেন এটা কিন্তু ফ্লোট করতেছে, তাই না? যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো এটাকে ফ্লোটিং থেকে ডিফাইন করার জন্য আমরা কি করব, এটাকে শিফট ধরে এই দুইটা পয়েন্টে ক্লিক করব। আমি যেভাবে করতেছি এটা দেখে নাও, তারপরে করা বেটার, কারণ এখানে তো নর্মাল একটা কাজ করছি। কি করছি আমি আরেকবার দেখাই দিচ্ছি। আমি কি করছি, প্রথমে ফ্রন্ট প্লেন সিলেক্ট করে স্কেচ করছি, একটা লাইন টুল নিছি, দেন এই অরিজিন থেকে উপরের দিকে ভার্টিক্যালি লাইনটাকে আমি উঠাই দিছি, দেন স্কেপ করে দিছি। এখন এটা আমার ভার্টিক্যাল একটা লাইন, ভার্টিক্যাল করে নিলাম আমি এটাকে। এই ভার্টিক্যাল লাইনটাকে আমার মাউস ঝামেলা করতেছে। এই ভার্টিক্যাল লাইনটা থাকা অবস্থায় আমি স্কেচ থেকে এক্সিট করে দিই। তাহলে কি হলো, আমার এখানে স্কেচ ওয়ানে শুধুমাত্র লাইনটুকু আছে। আচ্ছা, এই লাইনের ডেফিনেশনটা আমি দিছিলাম, ডাইমেনশন দিছিলাম 20। পরে আমাদের এমনিতে ডিলিট করে দিতে হবে। 20 দেওয়ার পরে আমি এটা এক্সিট করলাম। দেন এখানে আমার ফ্রন্ট প্লেনে আবার ওই একই প্লেনে স্কেচ করব একটা সার্কেল যে কোনো জায়গায়। এখন এই সার্কেলটাকে ডাইমেনশন দিব আমি 0.5 ইঞ্চ। এই 0.5 ইঞ্চি যেটা দিলাম, 0.5 ইঞ্চি যেটা দিচ্ছি সেটা মূলত আমার ওই কয়েলটা যেটা করতেছিলাম সেটা যে রড, যে রডটাকে স্পাইরাল করার পরে কয়েলটা হয়েছে সেই রডের ডায়ামিটার। এখন এই ফ্লোটিং যে সার্কেলটা আছে সেই সার্কেলটাকে আমাদের ডিফাইন করতে হবে। আমরা প্রথমে এই সার্কেলটা ডিফাইন করার জন্য শিফট ধরে এই সার্কেলের সেন্টার এবং অরিজিন পয়েন্টে ক্লিক করব। এটাকে মেক হরিজন্টাল করে দেব। তাহলে আমার কি হবে, এটা এর সাথে হরিজন্টাল একটা রিলেশন নিয়ে যাবে। এটার উপরে নিচে যাচ্ছে না, হরিজন্টালি যাচ্ছে। তো হরিজন্টালি এটাকে ডিফাইন করার জন্য আমরা এটার একটা সেন্টার থেকে অরিজিন অথবা এই লাইনের একটা ডিস্টেন্স দিয়ে দেবো। এখন আমরা এখানে যে ডিস্টেন্সটা দিব সেটা হবে হলো রেডিয়াস। রেডিয়াসটা কিসের, সেটা হলো এই যে কয়েলটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা সার্কুলার প্যাথে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ হয় উপরের দিকে উঠবে নাহলে নিচের দিকে নামবে। বাট এটার প্যাথ যেটা ঘুরতেছে সেটা সার্কুলার। তো এই সার্কুলার পাথে, তো এখানে যে আমরা আমরা যেটা দিচ্ছি সেটা হলো রেডিয়াস। এটা যখন 360 ঘুরবে তখন এই দুইটা 4 হয়ে যাবে, ডায়ামিটার হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা 2 দিলাম। দেন আমার এখান থেকে এক্সিট করে যেতে হবে। এক্সিট করলে কি হবে, আমার হাতে এখন আছে দুইটা স্কেচ, একটা এখানে সার্কেল, একটা আছে এখানে লাইন। স্কেচ 1, স্কেচ 2 আলাদা আলাদা, একসাথে করবো না, আলাদা আলাদা করতে হবে। দেন ফিচার ট্যাব থেকে আমরা সুইফট বস বেস এই কমান্ডটা সিলেক্ট করব। সুইফট বস বেসে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেচ প্রোফাইল আর সার্কুলার প্যাথ, এই দুটো অপশন আছে। আমরা স্কেচ প্রোফাইলটা সিলেক্ট করব এবং প্রথম যেটা আছে সেটা হলো আমার প্রোফাইল সিলেকশন। এখানে লেখা উঠতেছে প্রোফাইল, এটাতে আমি দিয়ে দেবো আমার সার্কেলটা। স্কেচ 2 যেটা সেটা আমি সিলেক্ট করে দেবো এখানে। দেন আচ্ছা, অটোমেটিক হইলে ভালো, কোনো সমস্যা নেই। না হইলে এটাতে ক্লিক দিয়ে স্কেচ 2টা সিলেক্ট করে নিতে হবে। দেন এটা হলো, পরেরটা হলো পাথ, অর্থাৎ এই যে স্কেচটা সেটা আমার কোন পাথ ফলো করে আর কি রোটেট করবে, সেটা আমার কোনটা হবে, সেটা আমার হবে এইটা, এই লাইনটা দিয়ে। আমি দেখতেছি এখানে প্রিভিউতে কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে? তার মানে কি আমার কিছু ভুল হয়েছে? না, ভুল হয় না, আমার এখানে আরো কিছু কাজ বাকি আছে যার কারণে এরকমটা দেখাচ্ছে। আমি এখানে পাথটা সিলেক্ট করার পরে আমার কোনো প্রিভিউ দেখাচ্ছে না। তো আমি এখান থেকে নিচে আসবো, নিচে আসার পরে আমার কাজটা খেয়াল করো, অপশনসে যদি আমি ক্লিক করি ড্রপ ডাউন মেনুতে, তাহলে আমি এখানে দেখতে পাবো একটা আছে ফলো পাথ আর একটা আছে প্রোফাইল টুইস্ট। এই প্রোফাইল টুইস্টের নাম লেখা আছে, এখানে আমি ক্লিক করে স্পেসিফাই টুইস্ট ভ্যালু এই অপশনটা আমি সিলেক্ট করে নেব। টুইস্ট মানে তো সবাই বোঝো, মোচড়, মোচড় দেওয়া, ঠিক আছে? তো
টুইস্ট ভ্যালুটা আমরা এখানে টুইস্ট কন্ট্রোলের আন্ডারে দিতেছি, ডিগ্রি হয়ে আছে। তো আমরা এখানে আমাদের এখানে ডিগ্রিতে না রেখে আমরা কি করব, রেভুলেশনস যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেব। তাহলে প্রথমে কি করলাম, স্কেচ দুইটা সিলেক্ট করে নিছি, একটা প্রোফাইলে একটা পাথে। তারপরে অপশনের ড্রপ ডাউন মেনুটা আমি নামিয়ে নিয়েছি, নামানোর পরে এখানে স্পেসিফাই টুইস্ট ভ্যালু নাম ছিল, এখানে আমি স্পেসিফাই টুইস্ট ভ্যালুটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমার এখানে আসার পরে দেখতেছিলাম যে ডিগ্রি উঠেছিল, সেটাকে আমি করে দিছি রেভুলেশনস। রেভুলেশনস করার পরে এখানে আমার 0 0 হয়ে আছে। আমি এটাকে কত পাক ঘোরাইতে চাচ্ছি, এটাকে কেন্দ্র করে আমার এই স্কেচটাকে কত পাক ঘোরাইতে চাচ্ছি সেটা আমার এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ধরো যে 15 দিয়ে দিলাম। দেখো আমার স্প্রিং এর একটা ইয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত 15 বার এটা ঘুরতে ঘুরতে উপরে উঠছে, ঠিক আছে। তো এটা যদি 15 বার ঘুরতে ঘুরতে ওঠে, তার মানে এখানে প্রতি একবার ঘোরাতে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা হবে এটার পিচ। যদি আমাদের এখানে পিচের দরকার নাই, বাট এটা আমাদের অন্য ডিজাইনের ক্ষেত্রে পিচের আর হাইটের বিষয়টা আসছিল, যেহেতু ওই জন্য আমি বললাম। না না, ওইগুলোর ভিতরে যাওয়ার দরকার নাই, আপাতত এতটুকুই দেখ। প্রোফাইল, এখানে স্পেসিফাই প্রোফাইল টুইস্ট ভ্যালু, এটা সিলেক্ট কর। প্রোফাইল টুইস্টে যে এসে স্পেসিফাই টুইস্ট ভ্যালু এটা সিলেক্ট করবি। দেন এটাকে আমরা রেগুলেশনস দিয়ে এটা ইয়ে করবো, ডিফাইন করবো কয়টা রেগুলেশন আমার দরকার, সেজন্য আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন শো প্রিভিউতে ক্লিক করা থাকলে ক্লিক করে নেবা, না থাকলে থাকলে তো দেখতে পাবো এরকম। জাস্ট এটাকে ওকে করে দেবো। ওকে করার পরে আমার যে প্রথমে স্কেচটাতে আমি দিয়েছিলাম, স্কেচ 1-এ, ওটাকে আমি একটু এডিট করে এটার ডাইমেনশনটা ডিলিট করে নেব, ঠিক আছে। এটাকে ভুলবা না, ডাইমেনশনটা ডিলিট করে এক্সিট করে দেবো। এখন এই স্প্রিংটা আমার অ্যাডজাস্টেবল স্প্রিং হলো, ঠিক আছে। আমি এটাকে সেভ করে দিলাম আরেকবার। দেন এখন আমার এখানে একটা কাজ বাকি আছে, যেটা করছিলাম এর আগের স্প্রিং এ আমরা করছিলাম যে স্কেচ স্কেচ 1টাকে আমি জাস্ট এডিট মোডে নিচ্ছি। এখান থেকে এডিট মোডে নিয়ে এখানে আমি ডাইমেনশনটা যেটা দেওয়া ছিল এখানে, দেখো আমি আবার দিয়ে দিচ্ছি। এটা দেওয়া ছিল 20, তাই না? তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করছি একবার, দেন কিবোর্ড থেকে ডিলিট চাপছি, দিয়ে এক্সিট করে দিচ্ছি। তারপরে আমার এখানে আমি বলছিলাম গত ক্লাসে যে আমি এই এটাকে শো করে নিই, ডিসপ্লে টোনটাকে শো করে নিই, এটা হবে। গত ক্লাসে আমি বলছিলাম এই স্ক্রিনটা সেট আপ করার সময় যদি এরকম এরকম থাকে, সেক্ষেত্রে সেট আপে সমস্যা হতে পারে। তো এখানে একটা কাটিং দিয়ে নিলে আমাদের সুবিধা হয় আর কি। তো এই কাটিংটা ডিলিটের পরে এটা থেকে এক্সিট কর, স্কেচটা থেকে এক্সিট কর। হুম। এখন এটা আমরা কাটিং এর জন্য কি করব, এমন একটা প্লেন চুজ করব যে প্লেনে আমরা স্কেচটা করে কাট থ্রু অল করলে আমার দুই সাইডে কেটে যাবে, ঠিক আছে। তো সেটা আমার ফ্রন্ট প্লেন, এখানে আমি ফ্রন্ট প্লেনে স্কেচ করব, ব্যবহার করব কর্নার রেক্টেঙ্গেল। কর্নার রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে অরিজিন থেকে জাস্ট এদিকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। আবার এই পয়েন্টটা থেকে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে, এই পয়েন্টের বাইরে ক্লিক করে যদি আমি কাটিংটা করি তাহলে প্রবলেম ফেস করতে হবে। কি প্রবলেম সেটা আমি পরে বলতেছি। এই পয়েন্টটা থেকে আমাদের স্টার্টিং করে আবার এইভাবে নিয়ে নিতে হবে, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, না না, এটা এটা অরিজিন থেকে নিতে হবে, অথবা এই লাইনের মাথা থেকে নিতে হবে। দেন এটা এই লাইনের মাথার সাথে একটা রিলেশন রাখতে হবে, কোইন্সিডেন্ট। বাস, এতটুকুই কাজ ছিল। এখন এটাকে আমরা এমন ভাবে ডাইমেনশনিং করব যেন ওইটা ভিতরে থাকে, 0.5 দিলে এটা ভিতরে থাকবে, অর্থাৎ এই অংশটুকু যেটা আছে স্প্রিং এর সেটা যেন এই পাশে থাকে। আর এটার আমি একটা লেন্থ দিয়ে দিই 3। সিমিলারলি নিচে যেটা আছে সেটারও তাই করব, এটা 0.5 দিয়ে দেবো। এটা আমি র্যান্ডম বসাচ্ছি, কোনো এক্সাক্ট মেজারমেন্ট নাই, এটা আছে 3। দেন আমি এখানে সিম্পলি ফিচার ট্যাব থেকে দেখ আমাদের, আমি প্রথম ক্লাসে বলছিলাম তোমাদেরকে যে তুই আর তুমি মিক্স করে বলতেছো, আচ্ছা ঠিক আছে, তুমি করে বলতে বেটার হয়।
প্রথম ক্লাসে আমি বলছিলাম যে ফিচার ট্যাবটা অনেক বেশি পাওয়ারফুল একটা ট্যাব। তো আমার স্প্রিং ডিজাইনের ক্ষেত্রে আমার এই ফিচার ট্যাবটা লাগতেছে। আমি এখানে এক্সট্রুডেড কাট না করলে আমার এই ফিচার ট্যাবটা ইউটিলাইজ না করলে আমি এক্সট্রুডেড কাট করতে পারবো না, যেহেতু এটা সলিড বডি। এক্সট্রুডেড কাট কমান্ডের মাধ্যমে আমি এটাকে এখন কি করব, প্রিভিউ দেখা যাচ্ছে যে একদিকে কাটতেছে, আমি এটাকে থ্রু অল বোথ করে দিলেই আমার দুই দিকে কাটবে এবং যতদূর পর্যন্ত আমার সলিড অবজেক্ট আছে ততদূর পর্যন্ত কাটবে। আমি এটাকে ওকে করে দিলে কেন হয় নাই, কেন আমি সেন্টার রেক্ট্যাঙ্গুলার নেই নাই, আমি এখান থেকে কর্নার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। দেখ এটা, এটা নিয়ে আমি একবার এখানে ড্র করছি, একবার এখান থেকে শুরু করে ড্র করছি। কোথাও ভুল করছিস তাই হচ্ছে না। কোনটা এটা 50 0.5 কেন নিচ্ছে না, এটা নেওয়ার তো কথা। আচ্ছা এটা যদি নাও নেয় তাও সমস্যা নাই, জাস্ট এই লাইনটাকে ড্র্যাগ করে উপরে উঠাই দিয়ে, যেন এইটুকু যে হাফ সার্কেল আছে না সেটা যেন এটার ভিতরে থাকে, তাহলেই হবে। আপাতত পর আমি পরে দেখতেছি। ফিচার ট্যাব থেকে আমি এক্সট্রুডেড কাট দিয়ে এটাকে থ্রু অল বোথ করে দেব, তাহলে আমার এটা প্রিভিউটা এরকম দেখা যাবে। আমি এটাকে অফ করে দিই, দেন আমি এরকম সারফেস পাচ্ছি একটা, এটা যেটা একটা ফ্ল্যাট সারফেস, নিচের একটা ফ্ল্যাট সারফেস। তো আমার স্প্রিং এর কাজ আপাতত শেষ। এখন স্প্রিং এর সাবা যেটা বলতেছিল যে আমি কালারিং করবো কেন আমরা, তো কালারিং এর আগে আমাদের দরকার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা, যেটা আমি শিখাইনি এখনো। তো স্প্রিংটার ম্যাটেরিয়াল কোনটা কি, আচ্ছা আমি বলতেছিলাম যে স্প্রিং এর কালারের কথা তুমি বলতেছিলে, অর্থাৎ পার্টস গুলোর কালার আমরা অ্যাপ্লাই করবো কিনা, কালারিং করবো কিনা তুমি বললো না একটু আগে, মানে মনে করতে পারতেছো না, আমি যখন এগুলো দেখাচ্ছিলাম তুমি বললা যে এগুলাতে কিভাবে আমরা কালারও করবো। হ্যাঁ, তো ওই কালারটা করবো, তার আগে কালারের আগে আমাদের বোঝা উচিত এই ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল, অ্যাকচুয়ালি স্প্রিং এর ম্যাটেরিয়ালটা কি। চলো আমরা দেখি স্প্রিং এর ম্যাটেরিয়াল কি হয় অ্যাকচুয়ালি। স্টিল হওয়ার কথা। দেখি একটু গুগল করে দেখে নি। হাই কার্বন স্টিল যেটা বলতেছিলাম, স্টিলই হবে, স্টেনলেস স্টিল অ্যান্ড ক্রোম সিলিকন। তো হাই কার্বন স্টিলটা আমাদের এখানে অ্যাভেলেবল আছে। তো আমি যদি ডিফাইন করতে চাই এটাকে যে এটা আমার হবে হাই কার্বন স্টিল, তাহলে কি করব, আমি এখানে মাউস কার্সারটা খেয়াল করো, এখানে দেখো ম্যাটেরিয়াল নট স্পেসিফাইড বলে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ এটাকে, এই যে এটা, আচ্ছা ম্যাটেরিয়াল নট স্পেসিফাইড লেখা আছে মানে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা নাই। তাহলে আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমি এখানে এসে রাইট ক্লিক করব, দেন এডিট ম্যাটেরিয়ালে যাব। এডিট ম্যাটেরিয়ালে গেলে আমার সামনে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে আমি এখানে আমার স্টিল ওপেন করা আছে তাই এরকম আসতেছে, এরকম আসতে পারে সবার প্রথমে যখন খুলবা তখন এরকম আসতে পারে। তো সলিডওয়ার্কস এর ভিতরে কিছু বিল্ট ইন ম্যাটেরিয়াল থাকে, এখানে ডিআই এর ম্যাটেরিয়াল আছে, আর সাথে সলিডওয়ার্কস এর নিজস্ব কিছু ম্যাটেরিয়াল উপরে অ্যাড করে রাখছে, আমরা সেটার ভিতরে ঢুকবো। দেন এখানে দেখতে পাচ্ছি প্রথমে স্টিল আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম অ্যালয় আছে, কপার অ্যালয় আছে, টাইটেনিয়াম অ্যালয় আছে, জিঙ্ক আছে, আদার অ্যালয় আছে, আদার টাইপের অ্যালয়, অর্থাৎ এখানে এই যে ম্যাগনেসিয়াম অ্যালয় আছে, এগুলো আছে। তো আমাদের দরকার স্টিল, স্টিলের ভিতরে ডাবল ক্লিক করে যদি আমি ঢুকি, এর ভিতরে আবার অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে। তো এর ভিতর থেকে আমাদের ডিজায়ার ম্যাটেরিয়াল কি ছিল, হাই কার্বন স্টিল। তো এটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি এখানে কি আছে। ক্রোম স্টেনলেস স্টিল আছে, কার্বন স্টিল কোথায় আছে একটু দেখো তো, এই যে কাস্ট কার্বন স্টিল আছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি অথবা আনসি 304 ব্যবহার করতে পারি। এই যে আমরা এটা শীট, এটা এসএস এর শীট, এটা ইউজ করবো না, সেটাকে প্লেন কার্বন স্টিল দিলাম। এটা মূলত সিমুলেশনের ক্ষেত্রে এটা কাজে লাগে, আদারওয়াইজ দরকার নেই। আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে আমার যে ইয়েটা আছে ম্যাটেরিয়ালটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো এটা প্লেন কার্বন স্টিলের একটা
এটা আমার ইয়ারফোনের সমস্যা। এখন ঠিক আছে? এখন এখন হ্যাঁ, এখন ঠিক থাকার কথা। তো দেখো আমার এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করার পরে আচ্ছা কাটাটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, আমি এটা একটু শেষ করে নিই। ঠিক আছে, তো দেখো এখানে এই কার্বন স্টিল অ্যাপ্লাই করার পরে এটার লুকটা এরকম চলে আসছে। রিয়েল ভিউ ওপেন করার কারণে আমার এখানে লুকটা এরকম দেখাচ্ছে। আমি যদি প্লেন হোয়াইটে যাই তো কার্বন স্টিলটা দেখতে এরকম হয়। এখন তুমি চাচ্ছ না কার্বন স্টিলে আমার ম্যাটেরিয়াল থাকবে, কিন্তু এর কালারটা হবে রেড অথবা অন্য কালার। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডান সাইডে একটা ছোট একটা মেনু বার আছে দেখো। তো এখানে অ্যাপিয়ারেন্সেস সিনস অ্যান্ড ডিটেলস এটা বলে একটা অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করি দেন এখানে তিনটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স, সিনস অ্যান্ড ডিটেলস। অর্থাৎ এখানে এই তিনটা অপশনের ভিতরে অ্যাপিয়ারেন্সটা মূলত আমাদের এই অবজেক্টের কালার কেমন হবে বা অ্যাপিয়ারেন্স কেমন হবে সেটা ডিফাইন করে। সিন যেটা আছে সেটা হলো এটার ব্যাকগ্রাউন্ডে কি সিনারিও থাকবে সেটা ডিফাইন করে। আর ডেকালস হলো মূলত এটাতে কোনো লোগো অ্যাড করতে চাইলে আমাদেরকে এই ডেকালস এই অপশনটা ব্যবহার করতে হয়। তো আজকে আমরা আপাতত অ্যাপিয়ারেন্সের ভিতরে যাই। দেন এটা যেহেতু একটা ড্রপ ডাউন মেনু, আমি ক্লিক করলে এখানে আমার আরো অনেক অপশন চলে আসবে। তো জেনারেল যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো এখানে অ্যাড করা আছে, যেমন প্লাস্টিক, মেটাল, পেইন্টেড, রাবার, গ্লাস, সলিড, লাইটস, ফেব্রিক, অর্গানিক, স্টোন, আর এটা কি মিসসেলি, এটা আমি উচ্চারণ পারতেছি না, তোমরা একটু দেখে নিও। মিসসেলেনিয়াস বা এরকম কিছু একটা। এখানে হিউম্যান মানুষের চামড়া টামড়া এগুলো আছে মনে হয় থাকার কথা, না নাই। আচ্ছা যাই হোক, আমাদের এটা মেজর ইস্যু না। তো আমরা যদি এটার দিকে খেয়াল করি, এটা যেহেতু একটা মেটাল, সেক্ষেত্রে আমি মেটালে যদি ডাবল ক্লিক করি আমার সামনে আরো অনেক কিছু চলে আসছে। স্টিল আসছে, ক্রোম আসছে, অ্যালুমিনিয়াম আসছে, ব্রোঞ্জ আসছে, ব্রাস আসছে। তো এগুলো এক একটা হলো মেটাল। তো আমি যদি চাই এখানে অ্যাপ্লাই করতে মেটাল থেকে করতে পারি, অথবা পেইন্টেড থেকে আমি এখানে রেডটা নিয়ে এসে ড্রপ করে যখন আমি সেখানে ছেড়ে দেবো, আমার এখানে কয়েকটা অপশন আসবে। দেখো আমি কি করছি এখানে আরেকবার দেখো, জাস্ট ওইটাকে আমি খুঁজে বের করছি যে কোনটা অ্যাপ্লাই করব, সেটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে এই পার্টের উপরে নিয়ে এসে ড্রপ করছি। দেন আমার সামনে যখন এই পপ আপটা আসছে, এই পপ আপের মিনিংটা হলো এটা হলো ফেস, অর্থাৎ এটা শুধুমাত্র একটা ফেসের উপরে এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করবে। এটা হলো সুইপ, অর্থাৎ আমি যে কমান্ডটা ইউজ করছি, যে ফিচারটা ইউজ করছি এই বডিটা বানানোর জন্য, সেই বডিটাকে সে কালার করবে। আর এইটা হলো টোটাল যেই পার্ট আছে এখানে সবগুলা, টোটাল বডিটার উপরে এটা এটা অ্যাকচুয়ালি বডি, টোটাল বডিটার উপরে এটা কালারটা অ্যাপ্লাই করবে। আর এটা হলো টোটাল পার্টের উপরে কালার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো আমাদের যেটা স্প্রিং এর কালার এটা আমরা পুরোটার উপরে দিয়ে দিলাম। দেন এটাকে এরকম দেখা যাচ্ছে। স্প্রিংটাকে আমরা সেভ করে রাখবো, এটা এইখান পর্যন্ত শেষ স্প্রিং এর কাজ। এরপরে আমাদের কাজ হলো একটু দেখাই দিই, কাটাটা আবার দেখাবো এখানে। কাটতে পারবি না কেন বল? কাটার জন্য সিম্পলি কি করবি, ফ্রন্ট প্লেনে স্কেচ নিবি। স্কেচ নেওয়ার পরে কর্নার রেক্টেঙ্গেল সিলেক্ট করবি। দেন প্রথমটা নিবি হলো অরিজিন থেকে এদিকে নিচের দিকে নামাই দিবি। আর পরেরটা যেটা নিবি সেটা হলো মূলত ওই যে স্কেচটা যেটা ছিল স্কেচ 1, সেটাকে শো করে নিলে আমার এখানে পরেরটা নিবি হলো এই স্কেচের মাথায় ক্লিক দিয়ে উপরে উঠাই দিবি, জাস্ট এই। আর কোনো ডাইমেনশন দেওয়ার দরকার নাই। এটাকে তুই ডাইরেক্টলি ইয়ে করতে পারিস চাইলে ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড কাট কমান্ড ইউজ করে থ্রু অল বোথ করে দিলে কাজ হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, একটা স্ক্রিন করতে এত সময় লেগে গেল। এরপরে আসতেছে আমার এটার পিস্টন হেড। মাউসের সমস্যা না পিসির সমস্যা বুঝলাম না।
দেখ এটার পিস্টনের কিন্তু দুই পাশে দুইটা অংশ আছে, একটা হলো রডের সাথে হেড আছে, একটা একটা আছে সিলিন্ডারের সাথে হেড, তাই না? তো আমরা চল এখন রডের সাথে যে হেডটা আছে সেটা বানাই ফেলি। সেটা কিভাবে বানাবো? একইভাবে আমরা সিমিলারলি পার্ট ফাইল দিব একটা। পার্ট ফাইল নেওয়ার পরে ফ্রন্ট প্লেনে আমরা স্কেচিংটা শুরু করব। ফ্রন্ট প্লেনে আসার পরে আমরা এটা একটা সেন্টার লাইনের মাধ্যমে হাইট ডিফাইন করি, যে আমরা এত হাইটের এটা বানাতে চাচ্ছি, ঠিক আছে? তো এই হাইটের একটা ক্যালকুলেশন আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, যেহেতু অ্যাডজাস্টেবল আমাদের এটা হাইট নিয়ে ইস্যু হবে না। আহ, যে কাজটা করবো, প্রথমে লাইন টুলের মাধ্যমে এখান থেকে শুরু করে এভাবে উপরের দিকে দেন, এটাকে এভাবে দিব, একটা স্কেচ তৈরি করবো। আমার সাথে কর এরকম। এতটুকু করা হয়েছে। কি হয়েছে একটু, কেন এই স্কেচের সমস্যা কি? এটা তো নর্মাল স্কেচ ছিল, প্র্যাকটিসের অভাবে এগুলা। এখানে একটা কাজ আমি ছাড়া করছি আবার। ফ্রন্ট প্লেনে স্কেচ করতেছি, লাইন টুলের মাধ্যমে অরিজিন থেকে শুরু করব, দেন এটাকে এখানে নিয়ে এইদিকে আসবো, মানে রাফ স্কেচ, তেমন কোনো মেজারমেন্ট নাই, এটা রাফ স্কেচ করতেছি আমি। এরকম এই স্কেচটা করা, রেফারেন্স লাইন না নিলেও হবে, সমস্যা নাই। এতটুকু করা গেছে কি যায়নি? আচ্ছা সমস্যা নাই, সেন্টার লাইনের সাথে কোনো সাথ নাই। এখন আমি এটা একটু ডাইমেনশনিং করব। আমার যে রডটা হবে সে রডের ডায়ামিটার কত হবে? রডের ডায়ামিটার হবে আমার ফর এক্সাম্পল 1 ইঞ্চ, তাহলে আমি এখানে 0.5 দিব। এটা হলো আমার রেডিয়াস। এটাকে যখন 360 ডিগ্রি রোটেট করাবো তখন এটা 1 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা এখানে গেল এটার থিকনেস। এখন ডায়ামিটার গেল রডের। এখন যেটা বাকি আছে সেটা হলো আহ, এই জায়গাটার একটা থিকনেস দিতে হবে, অর্থাৎ যেটা আমার স্প্রিংটাকে হোল্ড করবে, যেটা স্প্রিং এর শকটাকে, কম্প্রেসিভ যে শকটা আসবে সেটা অ্যাবজর্ব করবে, অর্থাৎ স্প্রিং এটা অ্যাবজর্ব করবে, কিন্তু এই দুই পাশ থেকে দুইটা রেজিস্টিং ফোর্স লাগে স্প্রিংটাকে কম্প্রেস করার জন্য, অথবা এটা যখন ইলংগেট করে তখন। তো সেটার জন্য একটা প্লেট দরকার, এই প্লেটের থিকনেসটা হবে ফর এক্সাম্পল 8 mm। এখন আমি বলতেছিলাম যে এখানে একটা ড্যাম্পিং এর একটা ব্যাপার থেকে, যেটা তোমরা পরে জানতে পারবা। আমি শর্টলি যদি একটু বলতে চাই, ড্যাম্পিং মানে হলো আহ, এই পিস্টনের ভিতরে ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডটার ভিতর দিয়ে আমার এই পিস্টনটা মুভ করবে যখন, তখন এটা একটা ওয়েস্টেজ হিসাবে একটা এনার্জি লস করবে। সেটা হতে পারে হিট এনার্জি, হতে পারে ফ্রিকশন এনার্জি। তো এটা মূলত করা হয় যখন স্প্রিংটা খেলে, খেলে বলতেছি অর্থাৎ স্প্রিংটা কম্প্রেস হয় আবার ইলংগেট হয়। তো তখন হয় কি, প্রথমে যখন শকটা লাগে তখন ওটা স্প্রিংটা শকটা অ্যাবজর্ব করে নেয়, সাথে সাথে আবার স্প্রিংটা ওই শকটাকে রিলিজ করে দেয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, গাড়ি দুলতে থাকবে দুলতে থাকবে। তো এই দুলতে থাকার যে বিষয়টা সেটা যেন না আসে, সেজন্য শক অ্যাবজর্বারের ভিতরে অথবা এক্সটার্নালি ড্যাম্পার ইউজ করা হয়। ড্যাম্পিং মানে হলো আমার অতিরিক্ত কোনো কিছুকে ফেলে দেওয়া, এই হলো বিষয়। তো এই ড্যাম্পারের জন্য ভিতরে একটা পিস্টন থাকতে হয়। আমি আপাতত এখানে পিস্টনটা এভাবে দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি এই পিস্টনের মেকানিজমটা এরকম এতটা সিম্পল থাকে না, একটু জটিল থাকে। তো আমি এই পিস্টনের একটা রেডিয়াস এখানে দিয়ে দিচ্ছি। পিস্টনের রেডিয়াস দিব আমি ফর এক্সাম্পল 1 দিলে এটা আমার পরে 2 হয়ে যাবে। আর পিস্টনের একটা থিকনেস আমি এখানে দিয়ে দিলাম 0.5।
তো দেওয়ার পরে আমার বাকি থাকলো কি, বাকি থাকলো আমার এই টোটালটার হাইট কত হবে। তো টোটালটার হাইট আমি দিলাম 10 ইঞ্চি। আর এখান থেকে এইটার একটা হাইট থাকবে, এটা থাকবে 0. এটা 1 ইঞ্চি রাখি। এই অংশটা মূলত এই স্প্রিং এর বাইরের একটা অংশ। তো এটাকে আমি চ্যামফারিং এখানে ব্যবহার করবো আমরা, স্কেচ চ্যামফার এই অপশনটার মাধ্যমে আমরা এখানে একটু চ্যামফারিং করে নেব। কারণ এই জায়গাটা মূলত ওয়েট যে লোডটা আছে সেই লোডটাকে আর কি উইথ স্ট্যান্ড করবে, অর্থাৎ ফেস করবে। তো এই জায়গাটা মোটা হতে হয়। আমি কিছুই করি নাই তেমন, জাস্ট ফেসটাকে চ্যামফার করে দিছি। এই অর্থাৎ এই যে কর্নারটা ছিল সেটাকে চ্যামফার করে দিছি। আমি আবার দেখাচ্ছি, স্কেচ ফিলেট, ড্রপ ডাউন মেনু থেকে স্কেচ চ্যামফার। দেন আমি এখানে আসার পরে জাস্ট এই কর্নারটা সিলেক্ট হয়ে আছে অলরেডি। আমি যদি সিলেক্ট করে দিই এটাকে, তাহলে আমার এই চ্যামফারিংটা হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আমি এখানে একটা ডিস্টেন্স দিয়ে দেবো 0.3। আচ্ছা, এটা আগে 0.39 নিয়ে নিছি। স্কেচ চ্যামফার আমি এখানে 0.3 করে দিলাম। দেন আমি কর্নারে ক্লিক করলে আমার চ্যামফারিংটা হয়ে যাবে 0.3। জাস্ট এটাকে ওকে করে দিলাম। এখন এটারও তো একটা থিকনেসের ব্যাপার আছে, তাই না? এটা আমি কত রাখবো? এটা আমি রাখবো 0.8। এটা ছিল আমার প্রাইমারি কাজ। এখন মেজর যে কাজটা সেটা হলো এখানে বুঝতে হবে। আমার কয়েল স্প্রিংটা যেটা হচ্ছে সেটা মূলত আমি এখানে একটু দেখাই দিই ঘটনাটা কি ঘটতে চলছে। আমি যখন এটাকে ফিচার ট্যাব থেকে রিভলভ করাচ্ছি এই সেক্টরের সাপেক্ষে, তখন আমার এরকম একটা প্রোডাক্ট আমি পাচ্ছি, যার এই জায়গাটাতে মূলত স্প্রিংটা হোল্ড করে থাকবে। তো এই স্প্রিংটা হোল্ড করার জন্য আমার স্প্রিং এর ডায়ামিটারের থেকে এটা অবশ্যই বড় হতে হবে, তাই না? তাছাড়া তো স্প্রিংটা বাইরে দিয়ে চলে যাবে। সেটার জন্য আমার এখানে ডাইমেনশনটা দিতে হবে। এটাকে আনডু করে করি, তাছাড়া বুঝতে অসুবিধা হবে। তো সেটার জন্য আমার এখানে এটার একটা ডায়ামিটার অর্থাৎ রেডিয়াস দিতে হবে, যেটা হইতে হবে আমার 4 এর বেশি। যেহেতু আমার ডায়ামিটার 4, রেডিয়াস 2, তো আমি এখানে 2.30 দিয়ে দিলাম। 2.30টা যখন ঘুরবে তখন এটা হয়ে যাবে 4.60। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত। এখন এটাকে যদি আমি এক্সিট করে দিই, তাহলে আমি রিভলভ যেই বস বেসটা আছে সেটা ইউজ করতে পারবো। আচ্ছা, এক্সিট না করে তোমরা ডাইরেক্ট এখান থেকে করবে, তাহলে সুবিধা আছে, কোনো প্যারা খাইতে হবে না। এটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি ফিচার ট্যাব থেকে রিভলভ বস বেসের মাধ্যমে এটাকে 360 ডিগ্রি রোটেশন দিব। এখানে 360 ডিগ্রি রোটেশন দিয়ে আমি এটাকে ওকে করব। তাহলে আমার এখানে এই পার্টটুকু এতটুকু রেডি হয়ে গেল আমাদের এটা। এখন বাকি থাকলো কি, উপরে যে মাউন্টিং এর জন্য যে জায়গাটা করা আছে এটাকে মাউন্ট বলে। এই যে মাউন্টিং এর জন্য যে জায়গাটা করা আছে এটা আমাদেরকে করতে হবে, যেখানে মাউন্ট করা আছে এবং স্ক্রু দিয়ে, নাট বোল্ট দিয়ে আর কি, স্ক্রু গুলো। তো সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এখানে প্লেন সিলেক্ট করবো, যে কোন প্লেনে কাজ করলে আমাদের সুবিধা হবে। আমাদের ফ্রন্ট প্লেনে যদি আমরা করি তাহলে সুবিধা হবে, অথবা রাইট প্লেনেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। রাইট প্লেনে আসার পরে আমার একটা সেন্টার লাইন টানতে হবে এটার সেন্টার থেকে উপরে, যেটা হইতে হবে অবশ্যই ভার্টিক্যাল। দেন একটা সার্কেল নিব। হ্যাঁ হ্যাঁ, মিড পয়েন্ট থেকে উপরের দিকে। দেন একটা সার্কেল নেব। আমি সার্কেল নেওয়ার পরে এটাকে আমি এভাবে রেখে দেব। এই সার্কেলটার একটা রিলেশন তৈরি করতে হবে আমার এই কর্নারের সাথে। কিভাবে? শিফট ধরে আমি এই সার্কেলে ক্লিক করবো একটা, দেন এই কর্নারটাতে ক্লিক করব। তারপরে আমার এখানে অপশন আসবে কোইন্সিডেন্ট, মেক কোইন্সিডেন্ট। তো
আমি এটাকে মেক কোইন্সিডেন্ট করে দেবো। দেন আমার সার্কেলটা এরকম ভাসতে থাকবে। এখন এই সার্কেলটার আমি একটা ডায়ামিটার দেব। এই সার্কেলটার ডায়ামিটার দেব আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। এখন এটার ভিতরে আরেকটা সার্কেল নিব আমরা কর্নারের সাথে, হ্যাঁ এই কর্নারের সাথে অবশ্যই কেন না। তো আমার এটা প্রথমে এরকম সার্কেল ছিল, আমি শিফট ধরলাম, সার্কেলে ক্লিক করলাম, দেন এই কর্নারটাতে এসে যখন এই হলুদ পয়েন্টটা আসবে তখন ক্লিক করে দিই। দেন এটা যদি শিফটটা ছেড়ে দিই আমি, আমার এখানে পপ আপ চলে আসবে, অথবা অ্যাড রিলেশনের এখান থেকে কোইন্সিডেন্ট করে দিতে হবে। দেন ওকে করে দিলে আমার কাজ শেষ। আচ্ছা, এরপরে আমার এখানে স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে এটাকে 2.5 করে দিই। তারপর ভিতরে আরেকটা সার্কেল নিব, যে সার্কেলটা সেন্টার হবে এই সার্কেলের সেন্টারের সাথে এইভাবে। দেন এটাকে একটা ডাইমেনশন দেব আমি, ফর এক্সাম্পল এটা হবে 1.50। এখন এটাকে যদি আমি ফিচার ট্যাব থেকে, দেখো এটা মাঝখানে আছে, ফিচার ট্যাব থেকে এটাকে এক্সট্রুডেড বস বেস যদি করি তাহলে আমার বিষয়টা এরকম দেখা যায়। তো আমার যেহেতু এটা এক সাইডে হলে হবে না, আমার দুই সাইডে দরকার, যার কারণে আমি মিড প্লেনটাকে সিলেক্ট করি। মিড প্লেন সিলেক্ট করলে হবে কি, আমার দুই পাশে আমি এটা এক্সটেনশন করতে পারবো। তো সেটার জন্য আমি এখানে 2 ইঞ্চি দিয়ে দিলাম। ভিডিও দেখিস তুই পরে। এই সার্কেল দুইটা নিছিস, সার্কেল নেওয়ার পরে তো ইজি একটা কমান্ড, এই যে ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড বস বেস, আর কিছুই করা লাগবে না, হ্যাঁ অটোমেটিক চলে আসছে। এখান থেকে জাস্ট আমি কি করব, মিড প্লেনটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। মিড প্লেনটাকে সিলেক্ট করার পরে আমি এখানে এটা কত দূর পর্যন্ত আমি বস বেস করতে চাচ্ছি সেটা এখানে ইনপুট করব। আমি এখানে 2 ইঞ্চি পর্যন্ত চাচ্ছি, আমি 2 দিয়ে এটাকে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এই মাউন্টের যে মাথাটা সেটা রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আমি লাস্ট যে কাজটা আছে, আমি একটু ফিলেট ইউজ করবো এখানে, একটু ফিলেট ব্যবহার করবো, আর এটা দেখতে আর কি রিয়েলিস্টিক লাগবে এই জন্য। ফিলেট রেডিয়াস দেবো 5। এটা গেল আমার মাউন্টের কাজ, ঠিক আছে। সিলিন্ডারটা এখানে যে পিস্টনটা বানাইছি এটা মূলত সিম্পলিফাইড একটা এডিশন। তোমরা যখন এটা আরো ইনটেক কোর্সের উপর দেখবা তখন বেশি কিছু শিখতে পারবে। এখন এটা আমি সেভ করব, এটার নাম দিব আমি, ওই একই ফোল্ডারে সেভ হবে, এটার নাম দেবো আমি কি, পিস্টন রড। এটার আরো ভালো নাম থাকতে পারে, আমার এই মুহূর্তে জানা নাই, বাট আলটিমেটলি এটাই বলতেছি আমি। এটাকে পিস্টন যেহেতু আছে কিনা, আর এটা যেহেতু কানেক্টিং একটা রড, তাই পিস্টন রড বললাম। এখন এটা আমি কেটে দিয়ে আমার 3 নাম্বার যে পার্টটা আছে সেটা বানাবো। সেটা কি, সেটা হলো এই পিস্টনটা যেই সিলিন্ডারের ভিতরে যাবে সেই সিলিন্ডারটা বানাইতে হবে। সেই সিলিন্ডার বানানোর জন্য আমরা আবার পার্ট ফাইল ওপেন করবো, দেন একইভাবে ফ্রন্ট প্লেনে আমরা স্কেচিং করবো। এবার আমরা যেহেতু সিলিন্ডার বানাচ্ছি সেহেতু আমাদেরকে এইভাবে কাজটা শুরু করতে হবে। তো এই সিলিন্ডারটা মূলত আমি এখানে যেটা করতেছি সেটা ডাইরেক্ট একটা সিঙ্গেল পার্টে করতেছি। তো সিঙ্গেল পার্টে যদি না করতাম তাহলে এখানে আরেকটা বিষয় ছিল যে আমার যখন অ্যাসেম্বলির সময় আমি দেখাচ্ছি, আমি আপাতত সিঙ্গেল পার্টে করে ফেলি, ঠিক আছে। ফর সিম্পলিসিটি আমি এটা সিঙ্গেল পার্টে করতেছি। আমি স্কেচটা আবার করি শুরু থেকে, বেটার। লাইন টুলের মাধ্যমে আমি কাজ করতেছিলাম, এখান থেকে এখানে আসার পরে
উপরে নিব, দেন উপরে, এই উপরে আসলে আবার ভিতরের দিকে নামে। কেন করলাম আমি বলতেছি। এরকম একটা শেপ করো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ব্যাপার। এই শেপটা করার পর এখন আসে আমাদের ডাইমেনশনিং এর পালা। আমরা এটাকে 1 ইঞ্চি রাখবো। এটা থিকনেস, থিকনেস বলতে বলবো ডায়ামিটার দিব এটা 0.8, সিলিন্ডারের ওয়াল থিকনেস দেবো আমরা 5 mm, এখানেও ওয়াল থিকনেসটা দিব 8 mm। 5 মিলি কম হয়ে যাবে মনে হয়, এটাও 8 মিলি করে। এটার উপরের অংশটা রাখবো আমরা, এটার উপরের যে থিকনেসটা সেটা দিব আমরা 8 mm। এখন আমি নতুন লিঙ্ক দিতেছি, নতুন লিঙ্ক দিতেছি। সাবা কি ঢুকবে? শোভন, ক্লাসে ঢুকছে মনে হয় নাই। কল দাও, কল দাও, কল দাও। করে দিছি আমি। সাবা কি ঘুমায় গেছে? আচ্ছা, কথা শোনা যায় আমার? আমরা এতদূর পর্যন্ত আগাইছিলাম, তো নিচের সিলিন্ডারটা বানাচ্ছিলাম যেটার ভিতরে পিস্টনটা মুভ করবে। বড় ভাই মেসেজ টাইপিং করতেছে, কি যে লিখতেছে যাই হোক।
আমরা এখানে যাই, সলিডওয়ার্কসে চলে যাবো। দেখো এখন এই এই যে সিলিন্ডারটা বানাচ্ছে, সিলিন্ডারটার ভিতরে মূলত পিস্টনটা মুভ করবে। সেটার জন্য এখানে আমি মানে আপাতত কোনো ক্লিয়ারেন্স কনসিডার করতেছি না, এটার আমি ভিতরে যে ডিস্টেন্সটা আছে সেটা আমি আমার পিস্টনের সমান দিয়ে দিলাম, 1 করে দিলাম। তাহলে এটা যদি 1 হয় আমার এখানে স্পেস থাকতেছে 2, আর আমার রডের যে ডায়ামিটার ছিল 1, রডের ডায়ামিটারের জন্য আমার এখানে দিতে হচ্ছে, এটার মাঝখানে ডিস্টেন্স দেবো আমি 0.5, তাহলে এটা 1 হয়ে যাবে। এটা কি হচ্ছে এটা আলটিমেটলি পরে বুঝতে পারবো, এখনই বুঝতে পারবো না, একটু সময় লাগবে। তো এখান থেকে এটার একটা ওভার হাইট আছে, সেটা আমি দিয়ে দিলে আমার এটা ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। এটা আছে 6, আমি এটাকে দিছিলাম 10, আর 8 ইঞ্চি বাদ যাবে, তারপরে 9 ইঞ্চির মধ্যে এটা ভিতরে ট্রাভেল ডিস্টেন্স হবে হলো, ফর এক্সাম্পল এটা আমি 8 ইঞ্চি দেবো। সময় বাইরে মেসেজ দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, ফিচার ট্যাবের মাধ্যমে রিভলভ করব। রিভলভ অ্যাবাউট, এই যে এই লাইনটাকে আমি অ্যাক্সিস হিসেবে কাউন্ট করতেছি। এখন তোমরা কিন্তু আবার মনে করো না যে এই লাইনটা তো পুরোপুরি নাই, তাহলে এই লাইনটা কিভাবে রেফারেন্স হয়। লাইন রেফারেন্স হওয়ার জন্য এতটুকু হলে যথেষ্ট, কোনো সমস্যা নেই। তুমি এটাকে সিলেক্ট করে দিলে আমার এটাকে রিভলভ করে দেখো একটা সিলিন্ডারের শেপ দিয়ে দিচ্ছি, খেয়াল করছো? এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো এটার ভিতরে সিলিন্ডার পিস্টনটাকে ঢোকাবেন, তো পিস্টনটা তো আপনার 2 ইঞ্চি, আর এটা এখানে আপনার ওপেনিং আছে 1 ইঞ্চি, তাহলে আপনি এটা কিভাবে ঢোকাবেন? তো বর্তমানে মানে এখন আপাতত সিম্পল ডিজাইনের ক্ষেত্রে আমি এটা একবারে করে ফেলছি, কিন্তু ইন রিয়ালিটি এটা একবারে থাকে না, এটা পার্ট বাই পার্ট থাকে। এই পার্ট বাই পার্ট যখন অ্যাসেম্বল করা হয় তখন এটা উপরে একটা ঢাকনার মতো লাগানো থাকে। তো সেই ঢাকনার মতো যে জায়গাটা সেটা আমি এখানে একবারে করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যখন আরো সময় নিয়ে ডিজাইন করতে পারবা, আরো প্রিসাইজ ডিজাইন করতে পারবা, তখন এটাকে আলাদাভাবে করবা। ঠিক আছে, আমি এখানে জাস্ট ফিলেট করে দেবো এটাকে। আচ্ছা, ফিলেটটা পরে করব। এটার মাথাতেও এক্স্যাক্টলি ওই একই কাজটাই করতে হবে। রাইট প্লেন থেকে স্কেচ করবো আমরা, দেন এটা রেফারেন্স লাইন দেব। দেখো এই কাজগুলো কিন্তু রিপিটেড, দেখে অনেক কঠিন মনে হয়, কিন্তু এটা একবার করতে লাগলে অনেক অনেক ইজি হয়ে যায়। রাইট প্লেনে করবা, এই স্কেচটা করবা রাইট প্লেনে, অর্থাৎ যেই প্লেনে স্কেচ করলে তোমার এটাকে এক্সট্রুডেড বস বেস করলে তোমার দুই সাইডে আর কি আসবে। আচ্ছা, রাইট প্লেনে স্কেচ এটা এত দূর পর্যন্ত আসছে নাকি? দেন দেন একটা রেফারেন্স লাইন অর্থাৎ সেন্টার লাইন নিব, তারপরে এই যে অরিজিন থেকে নিচের দিকে নিব, অরিজিন থেকে নিচের দিকে। আমার এই সিলিন্ডারটা বোঝা যাচ্ছে, সিলিন্ডারের এই মাথাতে হবে আমার মাউন্টটা, গোল যেটা করলাম পরে। হ্যাঁ, গুড। এখন এই লাইনটা নেওয়ার পরে আমি এই লাইনের মাথায় সার্কেল নিব একটা, দেন আরেকটা সার্কেল নিয়ে নেব। তো এই সার্কেলের আমি বলছিলাম কি, শিফট ধরে আউটার সার্কেল সিলেক্ট করে এর ভিতরে থাকা যে ইয়েটা আছে, পয়েন্টটা আছে, কর্নার পয়েন্টটা সিলেক্ট করে নেব। দেন এটাকে আমি কোইন্সিডেন্ট করে দিলে আমার এটার সাথে কোইন্সিডেন্ট হয়ে যাবে। তো এটাকে আমি, এটার ডাইমেনশন আমি দিয়েছিলাম ওখানে 2, এখানে 2 দিব, সরি ওখানে 2.5 ছিল,
2.5 আর ভিতরেরটা ছিল কত 1.5। এটা যখন দিয়ে দিছি আমার এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। তো আমি এখানে কি করব, এটাকে আমি ফিচার ট্যাবের মাধ্যমে এক্সট্রুডেড বস বেস করে একইভাবে মিড প্লেন থেকে এটা 2 ইঞ্চি দিয়ে দেব, এন্টার দিয়ে দেব। আমার এটা এখানে রেডি হয়ে গেল, বাট এখানে একটা কিন্তু বিষয় মিসিং হয়ে গেছে, খেয়াল করছো তোমরা? এই জায়গাটাতে যে একটা চ্যাম্পার দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হয় নাই স্কেচে, যার কারণে এটা এরকম আসছে। আর আমাদের আগের যে পার্টটা করছি সেটা কিন্তু ওই যে জায়গাটা, ওই বল্টুর নিচের যে জায়গাটা সেটা কিন্তু এরকম আসছে, তাই না? তো এটা এটা আমি স্কেচ দিয়ে করছিলাম। আমার যেহেতু আমি স্কেচ দিয়ে করতে পারি না এখানে, আমি কি করব, আমি ফিচার ট্যাবে যে একটা ফিলেট অপশন আছে, ফিলেটের ড্রপ ডাউন মেনুটা থেকে চ্যাম্পার সিলেক্ট করতে দেন। এখানে সিম্পলি এই কর্নারটাকে এই এজটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটাকে আমি 0.3 করে দেবো। তাহলে আমার ওই যে ফিরে এই চেম্বারটা, এই চেম্বারটা সিমিলার হবে। দেখো একই রকম আসছে না? সেম আসছে। দিলে যে কোনো একটা করা যায়। এখন আমরা এটাকে এই জায়গাটাকে সিলেক্ট করে দেবো, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, ভিতরে রেস্টটাকে সিলেক্ট করব। ফিলেটিং এ কারো সমস্যা হচ্ছে কোনো? এটা ফিলেট রেডিয়াস দেবো 5 mm। ফিলেট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে? চেম্বারটা হচ্ছে না কারণ তুমি চেম্বারের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করো নাই। চেম্বারে ক্লিক, চেম্বারের এটাতে মূলত এখানে এই যে এই অপশনটা ক্লিক করে নিতে হবে, চেম্বার টাইপ, অ্যাঙ্গেল ডিসটেন্স টাইপ। এর এখানে ফুল প্রিভিউ যেটা আছে সেটা সিলেক্ট করো, তাছাড়া তুমি প্রিভিউ দেখতে পারবে না। হ্যাঁ, চেম্বার টাইপে এখানে এটা দিয়ে দাও, অ্যাঙ্গেল ডিসটেন্স। তারপরে এখান থেকে ফুল প্রিভিউ নাও, দেন এখানে এই প্যারামিটার গুলো সেম অ্যাজ বসাই দাও। আচ্ছা, তাহলে জাম্পারিং যদি হয়ে থাকে তাহলে নেক্সটে চলে যায়। এখানে আমি আবার একটু এই বড় ভাইয়ের মেসেজে রিপ্লাই দিতে লাগছি, তো এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। সরি এটার জন্য। ওনার আবার মেসেজ সিন করে রেখে দিলে সমস্যা, বুঝলেন? সিনিয়র ভাই খারাপ ভাববে। তো এইটা ছিল আমার নিচের সিলিন্ডারের পার্ট। এখন আমাদের এই যে সিলিন্ডারের পার্টটা করছি না, এখানে একটা থ্রেড কাটতে হবে, যে থ্রেডের ভিতর দিয়ে আর কি মূলত আমার আহ, ওই লকিং যে মেকানিজমটা আমি বলতেছিলাম একটু আগে, ফিগারে আছে এখানে। এই যে এখানে দেখো, এই যে গিয়ারের মতো দেখতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গিয়ার না, এটা ওইটাকে সাপোর্ট করতেছে, পাশাপাশি এটা অ্যাডজাস্টমেন্টের জন্য দেওয়া। তো এটা করার জন্য এখানে থ্রেডের দরকার। তো আমি যদি এখানে থ্রেড করতে যাই, আমি একটু দেখাই দিই। এখানে উইজার্ড হোল থেকে আমার থ্রেড অপশনটা, থ্রেড কিন্তু দেখাইছি এর আগে, আবার দেখাচ্ছি। থ্রেড অপশনটা সিলেক্ট করার পরে আমার এখানে কিছু প্যারামিটার আসবে বাম সাইডে, ওকে করে দেবো এটা। বাম সাইডে যে প্যারামিটার গুলো আসছে, সেই প্যারামিটার গুলো আমাকে এখানে এখানে প্রথমত থ্রেড লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমার থ্রেডটা হবে হলো এই সারফেসের উপরে, তাই না? তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে দিই। এই এসটা সিলেক্ট করতে হবে, এখানে এস সিলেক্ট করার পরে কি বলছে এখানে, এখানে দেখো অফসেটের একটা অপশন আছে। তো আমার কিন্তু থ্রেড পুরোটাতে কাটলে লস, দরকার নাই। আমি যেটুকু অংশ অ্যাডজাস্ট করতে চাই সেটুকু অংশ আমার থ্রেড দরকার। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে অফসেট বাটনটা আছে, এখানে দেখো। অফসেট মানে আমি শিখাইছিলাম যে
একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করা। তো সেটার জন্য আমি অফসেট বাটনটাতে ক্লিক করে নেব, দেন ওখানে একটা অফসেট ভ্যালু বসাবো আমি। অফসেট ভ্যালুটা কত বসাবো সেটার একটা মেজারমেন্ট তো আমার জানতে হবে, তাই না? আমি এখান থেকে নিচের দিকে কতটুকু নিয়ে আসবো? আমার টোটালটা আছে হলো 8 ইঞ্চি। তো আমি এখানে আইডিয়া করে আপাতত নিচ্ছি যে 4 ইঞ্চি নিচে আমি নিতে চাচ্ছি। তাহলে আমি এখানে যদি 4 ইঞ্চ বসাই দিই, তাহলে আমার যে থ্রেডটা শুরু হবে সেটা 4 ইঞ্চি পর থেকে শুরু হবে। এখন এখানে আরেকটা মজার বিষয় আছে, নিচে দেখো এন্ড কন্ডিশন। এটা ছিল থ্রেড লোকেশন, থ্রেডটা শুরু হচ্ছে কোথা থেকে। এন্ড কন্ডিশনটা ডিফাইন করবে যে থ্রেডটা অ্যাকচুয়ালি শেষ হবে কোথায়। তো সেটা আমরা কিভাবে ডিফাইন করব, সেটা আমরা এখান থেকে ব্লাইন্ড করতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিতে পারি, রেগুলেশন সিলেক্ট করতে পারি যে এত পাক ঘুরবে, অথবা আপ টু সিলেকশন, এটা আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের এখানে ব্লাইন্ডটা সিলেক্ট করে আমরা এখানে কি করব, দেখো ব্লাইন্ড সিলেক্ট করার সাথে সাথে থ্রেডটা আমার এখান থেকে 4 ইঞ্চি নিচে শুরু হয়েছে, দেন 0.39 এত ইঞ্চি পরে গেছে। আমি যদি 0.39 থেকে এটা 2 করে দিই, তাহলে এটা 2 ইঞ্চি নিচে চলে যাবে, ঠিক আছে? এখন মজার ব্যাপার হলো এই থ্রেডটা এখানে আমি কাটতে পারবো, অর্থাৎ কাট থ্রেড করলে আমি করতে পারবো, বাট এক্সট্রুড করতে পারবো না। অর্থাৎ এই বডির ভিতরের দিকে থ্রেডটা হবে, বাইরের দিকে আসবে না। এখন এই থ্রেডটা যদি এই বডির ভিতরের দিকে হয়, আর আমি যদি এর ভিতরে একটা বোল্ট ঢুকাইতে চাই, অর্থাৎ এটার মাপেরই একটা বোল্ট যদি ঢুকাইতে চাই, তাহলে কি হবে, সেটা ওই থ্রেডের সাথে ফিট খাবে না, উপর দিয়ে পাস হয়ে চলে যাবে, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, মানে আমি যেটা বলছি সেটা বোঝাটা জরুরি, পরে কইরো। আমি যদি এখানে আমি এটাকে যদি ওকে করে দিই, তাহলে কি দাঁড়াবে এখানে, দেখো এটা কেটে ভিতরে বসে গেছে, তাই না? তার মানে আলটিমেটলি আমার এখানে যে ডায়ামিটার আর এখানে ডায়ামিটার সমান। এখন এটার ভিতরে যদি আমি একটা বোল্ট ঢুকাই, বোল্ট বলবো এটাকে না নাট বলবো, নাট বলে মনে হয়। আচ্ছা, নাট বা বোল্ট যেটা হোক, সেটাকে ভিতরে ঢুকাই যদি আমি ঘুরাই এখানে, আলটিমেটলি ওটা এই পথে ঢুকে পড়ে বের হয়ে যাবে, কারণ এই জায়গাটা মানে এই জায়গাটা ডায়ামিটার ভিতরের দিকে কাট করছে, আলটিমেটলি ওই থ্রেডটার সাথে আমার ওই নাটটা ম্যাচ করবে না। তো এটা যেন না হয় সেটার জন্য আমরা একটা কাজ করব, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। সেটা যেন না হয় সেটার জন্য আমরা এখানে শুরুতে যে স্কেচটা করছিলাম সেখানে একটা কাজ করে নেব। আমরা একটু এক্সট্রা কিছু জায়গা এখান থেকে আমরা 4 ইঞ্চি যেহেতু এটা, এখান থেকে আমরা এক্সট্রা একটা অংশ আমরা নিয়ে নেব, এতটুকু। এটা আমি কি করলাম, এটা জাস্ট একটা এক্সটেন্ডেড একটা বডি করলাম। আমি যদি এখানে এটা ডেফিনেশনটা দিয়ে এক্সিট করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এখানে কি করছি। 0.15 নিলাম এটা, এটা ডিফাইন হয়ে গেছে, এটার একটা ডিস্টেন্স দিলে হয়ে যাবে, এটা 2 ঠিক আছে। এখন এটাকে আমি ট্রিম করে দিচ্ছি, এটা ভিডিও দেখে পরে করে আমি কি করতেছি বুঝতে পারবো তো। ট্রিম করার পরে এটাকে আবার একটা ডাইমেনশন দিতে হবে, সরি ট্রিম করার পরে আমার এখানে এইটার একটা ডাইমেনশন এখান থেকে দিয়ে দিতে হবে 3.50। এটা যদি আমি এক্সিট করি, তাহলে দেখবো এখানে একটা এক্সট্রা বডি অ্যাড হয়েছে। এই জন্য ফিলেট সবার লাস্টে করতে হয়। এটা আমি আরেকবার করে দিই, ফিলেট ফিলেট ফিলেট। এখন দেখো এই জায়গাটা আমার যেটা আসলো, এখানে আমি চাইলে এখন থ্রেডটা যদি কেটে বসাই দিই তাও কোনো প্রবলেম নাই, তাই না? কারণ আমার যেটা বাইরে থেকে আসবে সেটা এটার সাথে মেশ করে চলবে। তো এটাকে আমি থ্রেড কাটার জন্য ব্যবহার করব। থ্রেড, ওকে, থ্রেড লোকেশন আমি সিলেক্ট করব, এই এজটা এখান থেকে শুরু হবে, দেন এটা ব্লাইন্ড থেকে এটাকে আমি আপ টু সিলেকশন করে নেব, দেন এই এজটাকে সিলেক্ট করব,
খেয়াল করে দেখো আমি কিন্তু এ সিলেক্ট করছি, অন্য কোনো জায়গা না। এটা করার পরে আমার কি করতে হবে, আমার এখান থেকে স্পেসিফিকেশনের ভিতর থেকে আমার টাইপ সিলেক্ট করতে হবে, দেন আমি এখানে সাইজটা সিলেক্ট করব। তো আলটিমেটলি আমার যে সাইজটা সিলেক্ট হয়ে আছে, এই সাইজটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবা, এই যে 3.750012। এটা একটু বড় আকারের থ্রেড আর কি। থ্রেডের এই মেজারমেন্ট গুলা ছোট থেকে শুরু হয়ে এগুলোর পিচ কম, এবং এটার যে কাটিং প্রোফাইলটা সেটা অনেক কম। তো আলটিমেটলি এটা দিলে মনে হয় যে এটা কাজ করবে। আর এখানে কাট থ্রেড অপশনটা সিলেক্ট করবা, এক্সট্রুড হবে না এখানে। সিলিন্ড্রিক্যাল অবজেক্টের বাইরের দিকে এক্সট্রুডেড থ্রেড করা যায় না। আমি একটু দেখাই দিই তোমাদের। যদি এটা সিলেক্ট করি, দেন ওকে করি, এটা হবে না। দেখো কি বলতেছে, আনএবল টু এক্সটেন্ড থ্রেড অন সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, সিলিন্ড্রিক্যাল সারফেস। তাহলে আমাদেরকে কাট করতে হবে। আমরা এখানে এটাকে কাট করি। দেখো আমার এখানে এরকম থ্রেড তৈরি হয়ে গেল, যেটা বাইরের দিকে অবস্থান করতেছে। এখন আমাদের এটার কাজ শেষ। এখন আমরা কি করব, এটাকে সেভ দেব, CYLINDER, সিলিন্ডার নাম। আসো তোমরা না ঘুমাই গেছো, অনেক বেশি ফাস্ট যাচ্ছে নাকি? এটা শেষ করতে হবে তো, 30 পর্যন্ত থাকবো আমরা সর্বোচ্চ। 10 মিনিটে এটা 10 মিনিটে এটার অ্যাসেম্বলি করে ফেলবো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাবো অ্যাসেম্বলিতে। একটা পার্ট বাকি আছে, ওটা করতেছি। একটা অ্যাসেম্বলি ফাইল খুলবো আমরা, দেন ওইখানে আমরা এখান থেকে ব্রাউজ করে পিস্টন রড, সিলিন্ডার, কয়েল যা যা আছে সব নিয়ে নেব। একটা, দুইটা, তিনটা, আর নাই কিছু। তুমি দেখো এখানে বড় করা উচিত ছিল। আচ্ছা, যেটা করছি সেটাই করি। এখানে স্প্রিংটা ফিক্স আছে এখন আপাতত। আমার এই পার্ট গুলোকে অ্যাসেম্বল করতে হবে। আমার এই যে এই জিনিসটা, সেটা এটার ভিতরে থাকতে হবে। তাহলে আমি এখানে মেট করব। এখান থেকে আমি মেটে ক্লিক করে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এই অবজেক্টের এই রিভলভ করা যে ফেসটা সেটা, এবং এটাকে সিলেক্ট করব। তাহলে আমার এটার ভিতরে অটোমেটিক একটা রিলেশনশিপ নিয়ে নিচ্ছে, দেখো কনসেন্ট্রিক। তো আমি এটাকে জাস্ট ওকে করে দেবো। তাহলে আমার এটার ভিতরে চলে যাবে। এটা কি হবে, এটার ভিতরে মুভ করতে পারতেছে। তো আমরা আপাতত এটাকে ফিক্স করে নিই। আচ্ছা, এটাকে ফিক্স করার আগে একটা কাজ করতে হবে। যেহেতু এটা ফ্লোটিং আছে এখন, তো আমরা এটাকে ফিক্স করবো এমন ভাবে যেন এটা টপ প্লেনে অবস্থান করে। সেটা কিভাবে, একটু মনোযোগ দিও এখানে, ঠিক আছে? এটা হলো আমার অ্যাসেম্বলির প্লেন। একটা, দুইটা, তিনটা অ্যাসেম্বলির প্লেন আমার সাইডে। আর এইটা হলো আমার একটা অবজেক্ট, সিলিন্ডার। সিলিন্ডার বানান ভুল হয়েছে, যাই হোক। এখানে এটা আবার ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন আছে, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা সিম্পলি মেট অপশনটা সিলেক্ট করে নিয়ে আমরা অ্যাসেম্বলির যে ফ্রন্ট প্লেন আছে সেটার সাথে সেটা একবার সিলেক্ট করব। দেন আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটা আমরা খুঁজে বের করব। এখানে নিলে দেখো এখানে ইয়েলো একটা বক্সের ভিতরে দেখাচ্ছে, বা কমলা বক্সের ভিতরে দেখাচ্ছে। সেটাতে আমরা ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে এটারও সেম একই প্লেনটা সিলেক্ট করে দেবো, ফ্রন্ট প্লেন। দেখো এটার সাথে এটা মেশ হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে। এখন এটাকে আমরা ওকে করে দেব। সিমিলার ভাবে আমরা অ্যাসেম্বলির টপ প্লেনের সাথে এই পার্টের টপ প্লেনটাকে অ্যাড করে নেব। একইভাবে রাইট প্লেনের সাথে রাইট প্লেনটাকে অ্যাড করে নেব। ওকে, দেখো এখন এই পার্টটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, এটা নড়বে না, বাট এটা মুভ করবে। এখন আমাদের তো স্প্রিংটা এর ভিতরে নিয়ে আসতে হবে, তাই না? সেটা কিভাবে নেবো, সেটা নেওয়ার জন্য আমার স্প্রিং এর যে পার্টটা আছে এখানে, এগুলো কিন্তু একটা পার্ট হলুদ যেগুলো দেখতেছি, এগুলো এই যে যেমন এটা কয়েল স্প্রিং,
এটা সিলিন্ডার, এটা পিস্টন, পার্ট আলাদা আলাদা। তো আমরা এই কয়েল স্প্রিং এর ভিতর থেকে ভিতরে যখন আমরা ঢুকবো তখন দেখবো এখানে সুইপ বলে একটা অপশন আছে। এই সুইপের ভিতরে এক্সট্রুডেড কাটটাকে আমরা সাপ্রেস করে রাখছিলাম। তো এখান থেকে এটা ওই যে দেখানোর জন্য সাপ্রেস করছিলাম, যেটাকে ব্যাক করানো হয়। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে সুইপ যেটা করছিলাম সেটার ভিতরে দুইটা স্কেচ আছে। এই যে প্রথমে লাইন নিয়েছিলাম একটা, মনে আছে? লাইন আর সার্কেল। এই লাইনটাকে আমি শো করে নেব। শো করলে দেখো আমার এটার ভিতরে লাইনটা দেখা যাচ্ছে। এখন এই লাইনটাতে ক্লিক করার পরে মেটে ক্লিক করব। দেন তোমাদের হয়তো বা এখানে এটা ডাইরেক্টলি আসবে না। দেখো আমি যখন মাউসের কার্সারটা এটার ভিতরে নিব, আমার একটা নীল দাগ শো করবে। এই যে দেখো নীল একটা দাগ শো করতেছে, খেয়াল করছো? তো এটা তোমাদের নাও আসতে পারে। যদি না আসে তাহলে কি করবো, তোমরা এখান থেকে আই বাটনটাতে রাইট, এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে টেম্পোরারি অ্যাক্সিস এটাকে ভিউ করে নেব, তাহলে এটা সবসময় দেখাবে। তো এটা ভিউ করার পর আমি কি করবো, এটাতে একটা দেন আমাকে এখানে কোইন্সিডেন্ট যে মেটটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখন দেখো এটার সাথে একটা কোইন্সিডেন্ট দিছি, বাট হচ্ছে না। কারণ কি? কারণ আমার স্প্রিংটা যখন আমি প্রথমে এখানে ইনসার্ট করছি তখন এটা ফিক্স হয়েছিল। এটা ফিক্স থাকলে তো আমার এটা মুভ করবে না কোথাও, যার কারণে এটা এখানে আসতেছে না। এটাকে এখানে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করে ফ্লোট করে নিতে হবে। দেখো ফ্লোট, ফ্লোট মানে আমার এটা মুভ করবে, ফিক্স মানে আমার এটা ফিক্স হয়ে যাবে, মুভ করবে। এটাকে আমি ফ্লোট করে নেব, দেন ওই একই প্রসেসটা ফলো করবো। এটাতে লাইনটা সিলেক্ট করে নেব, অথবা মেটে যে লাইনটাকে একবার ক্লিক করবো, দেন এই নীল লাইনটাকে একবার click। দেখো এটা এটার ভিতরে ইনসার্ট হয়ে গেছে। জাস্ট এটাকে ওকে হিট করি। এখন এইখানে দেখো আমার স্প্রিংটা বাইরে চলে গেছে অনেক, এটাকে ভিতরে এই পর্যন্ত নেই। এখন এই যে সারফেসটা আমরা তৈরি করছিলাম, ফ্ল্যাট সারফেস, এটাতে একটা ক্লিক দেব। মেটের ভিতরে আছি আমরা কিন্তু এখন। দেন এটাকে একটা ক্লিক দিব, তাহলে কি হবে, আমার এটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারো, এটা না করে। সেটা কি? সেটা হলো আমাদের এই যে ভিতরে যে লাইনটা আছে না, এই লাইনটা যে আমরা একটু আগে শো করে নিলাম, সেই লাইনে ক্লিক করে এডিট করব। আচ্ছা, এখানে অ্যাসেম্বলি ফাইলটা সেভ করতে বলতেছে, আগে সেভ করে নিই আমরা। এটার নাম দিলাম সেভ হল। সেভ করার সাথে সাথে আমার এটা এডিট মোডে চলে গেছে। আমি আরেকবার দেখাই যেমন এখানে দেখো এটা একটা পার্ট ফাইল। সেই পার্ট ফাইলের ভিতরে একটা স্কেচ আছে, সেই স্কেচটাতে আমি সিলেক্ট করে এডিটে যাচ্ছি। এখান থেকে এডিট স্কেচ, দেন আমি এখান থেকে উপরে খেয়াল করো, এখানে একটা অপশন আছে ডিসপ্লে ডিলিট রিলেশনস। তো এইটা ড্রপ ডাউন মেনুতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে অ্যাড রিলেশন বলে একটা অপশন আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাকে এখানে এই লাইনটা সিলেক্ট করতে হবে, লাইনের মাথাটা। দেন এটার যে একটা এজ আছে সেই এজটাকে সিলেক্ট করতে হবে, আর মেক টাইপ দিতে হবে, অর্থাৎ এখানে রিলেশন টাইপ দিতে হবে কোইন্সিডেন্ট। তাহলে দেখো এটা এটার সাথে থেকে গেল। ওকে করে দেবো এটাকে, দেন এক্সিট। এক্সিট করার পরে আবার এখানে একটা বাটন আছে, এটা হলো পার্ট ফাইল থেকে এক্সিট করা, এডিটিং পার্ট থেকে এক্সিট করা। দেখো এখন আমার এই পার্টটাকে আমি যদি করি, আমি যদি রিবিল্ডে ক্লিক করি, আমার এটা উপরে উঠে যাবে। আমি এটাকে যত উপরে নেব নিতে পারি। নেওয়ার পরে এটাকে যদি আমি রিবিল্ড যে বাটনটা আছে এখানে, দেখো এখানে ট্রাফিক সিগন্যালের মতো এটাতে ক্লিক দিলে আমার স্ক্রিনটা উপরে উঠে যাচ্ছে, তাই না? বাট আলটিমেটলি স্ক্রিনটা বড় হয়ে উঠে যাচ্ছে, মুভ করে নাই। বুঝতে পারছো? এটাকে এটার ভিতরে নিয়ে নিই, দেন আবার রিবিল্ড করে দিই। এখন
আমাদের এখানে তো আরেকটা ডিভাইস লাগবে যেটা বলতেছিলাম, যার কারণে এই স্ক্রিনটা বাইরে না বের হয়ে যায়, কি হবে, ভিতরে থাকবে। চলো আমরা এটা বানাই ফেলি। পার্ট, এটা একদমই ইজি, সিম্পল একটা টপ প্লেনে করলে হবে। স্কেচ, দুইটা সার্কেল নিব আমরা, একটা সার্কেল আর একটা সার্কেল। ইনার যে সার্কেলটা সেটা রেডিয়াস হবে হলো, সেটা ডায়ামিটার হবে 4 প্লাস 0.3। এখন 0.3টা কেন, সরি, হ্যাঁ 0.3টা কেন দিলাম, কারণ আমরা পরবর্তীতে যে দেখলাম থ্রেড কাটার জন্য আমার 0.15 করে দুই পাশে অ্যাড করতে হয়েছে। তো দুই পাশে যেহেতু আমরা অ্যাড করছি, তাহলে আমরা আমাদের এখানে ডায়ামিটারে সেটা 0.15 প্লাস 0.15 ইকুয়ালস টু 0.3 হবে। এটা আমার গেল ইনার। তারপরে আমি এটাকে আউটার যেটা আছে সেটার সাথে একটা থিকনেস দেবো। এটার কি করলাম, প্রথমে স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে এটাকে একবার ক্লিক করছি, এটাকে একবার ক্লিক করছি, দেন এটা থিকনেসটা দিব আমি কত, ফর এক্সাম্পল এটার থিকনেস আমি দেবো 0.4। ঠিক আছে, এখন এটাকে আমি 0.4 দিলে হবে না, এটা 0.5 এর বেশি দিতে হবে। এটার আউটার ছিল 4, এটার আউটার যদি 4 হয় তাহলে একই সমান হবে। এটা 0.5 করে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি এক্সট্রুডেড বস বেস কমান্ডের মাধ্যমে একটা রিং এর মতো তৈরি করে নেব, যার থিকনেস হবে 8 mm। মিড প্লেন থাক বা ব্লাইন্ড থাক কোনো সমস্যা নেই। এরকম একটা রিং করে নিলাম। এখন এই রিংটাকে তো ঘুরাইতে হবে, তাই না? অ্যাডজাস্ট করার জন্য আমার রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে নিচে নামাইতে হবে। তো এটা তো স্মুথ থাকলে আমরা কোনো কিছুতে ঘুরাইতে পারবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা সারফেস ক্রিয়েট করতে হবে বা একটা নব ক্রিয়েট করতে হবে আর কি, যেটা ধরে ঘোরানো যাবে। তো সেটার জন্য আমরা কি করব, এইখানে একটা প্লেট দিয়ে স্কেচ করব, দেন একটা সার্কেল নেব, সার্কেলটা আঁকাবো আমরা ঠিক এই হলুদ বিন্দুটাতে, এইভাবে। তারপরে কি করবো, সার্কেলের একটা ডাইমেনশন দিয়ে দেবো, 0.5 দিলাম। এখন এই সার্কেলটা ডাইমেনশন দেওয়ার পরে সেটা কি হচ্ছে, এটা মুভ করতেছে। এটা যেন মুভ না করে সেটার জন্য আমি এইটাতে একটা ক্লিক করে শিফট ধরে এটাতে একটা ক্লিক দিয়ে রিলেশন দিয়ে দিলাম ভার্টিক্যাল। এখন আর এটা মুভ করবে না। এখন আমার দরকার আরেকটা সার্কেল, এই ঠিক এই সার্কেলের উপর দিয়ে যাবে এরকম একটা সার্কেল দরকার। সেটা কিভাবে নেব, আমরা এর আগে শিখছিলাম যে এটাতে আমি ক্লিক করে যদি কনভার্ট এন্টিটিসে ক্লিক করি তাহলে আমি সার্কেলটা পেয়ে যাবো। এখন এই অংশটুকুর ভিতরে আমার শুধুমাত্র এই হাফ সার্কেলটুকু দরকার, বাদ বাকি কোনো কিছু দরকার নেই। আমি এটাকে ট্রিম এন্টিটিস এর মাধ্যমে ট্রিম টু দ্য ক্লোজেস্ট সিলেক্ট করে জাস্ট ডিলিট করি। এখন এটাকে আমি এক্সট্রুডেড বস বেস কমান্ড ইউজ করব, এটাকে বস বেস করার জন্য। আমি এখন আর মিড প্লেনে আমার দরকার নেই, আমার দরকার এখন আপ টু সারফেস। আপ টু সারফেস সিলেক্ট করার পরে আমাদের এখানে সিলেকশন যাচ্ছে সারফেসের, আমরা এখানে এই সারফেসটাকে সিলেক্ট করব। তাহলে কি হবে, আমার এটা একটা গিয়ারের টিথের মতো তৈরি হচ্ছে। ওকে করে দেবো। দেন এখন এটাকে আমি সার্কুলার প্রোফাইলের সার্কুলার স্কেচ প্যাটার্নের মাধ্যমে এটাকে আমি সার্কুলার প্যাটার্ন, এই যে সার্কুলার প্যাটার্ন। দেন এখানে ডাইরেকশন 1 এ আমি ক্লিক দিয়ে, এটা হলো আমার সার্কুলার ডাইরেকশন। আর যে ফিচারটা আমি এখানে করতে চাচ্ছি, প্যাটার্ন করতে চাচ্ছি, সেই ফিচারটা হলো মূলত এক্সট্রুডেড বস বেস টুলটা। দেখো আমার এখানে অনেকগুলো চলে আসছে, কারণ আমার এখানে 60 দেওয়া আছে। আমি এখানে 30 দিয়ে দেবো, 30 দিয়ে দেখবো যে কি অবস্থা, অনেক বেশি ঘন হয়ে আছে। তারপর আমি এটাকে 25 করি, ওকে করে দিই। এখন আমার এখানে এটা এরকম একটা অবজেক্ট পেয়ে গেলাম, যেটাকে এখন ঘোরানো সম্ভব। হ্যালো, আচ্ছা। এখন এটার ভিতরেও তো আমার থ্রেড কাটতে হবে, তাছাড়া তো আমি প্যাচটা লাগাইতে পারবো না।
সেই থ্রেডটা এখান থেকে আমরা একইভাবে কাটবো। জাস্ট একটা জায়গায় পরিবর্তন আসবে, সেটা হলো এটা যেহেতু ইন্টারনাল একটা ব্যাপার, ইন্টারনাল সিলিন্ডার, তো এখানে আমি একইভাবে থ্রেডের লোকেশনটা দিয়ে দেবো। তারপরে আপ টু সিলেকশন যেহেতু আছে, আমি নিচের অংশটা সিলেক্ট করে দেবো, নিচের এজটা। তাহলে এই দুইটার ভিতরে আমার থ্রেডটা কাটবে। আচ্ছা, প্রথমে এটা সিলেক্ট করবো, দেন এখানে ক্লিক করে আপ টু সিলেকশন এটা দিব। দেখো আমার এখানে অলরেডি থ্রেড চলে আসছে, বাট এখানে আমার একটা ব্যাপার আছে, সেটা হলো আমার যদি বোল্টে থাকে লেফট হ্যান্ডেড থ্রেড, আমার নাটে থাকতে হবে রাইট হ্যান্ডেড থ্রেড। তাহলে এখানে আমি রাইট হ্যান্ডেড দিয়ে করছিলাম এর আগেরটাতে, এখানে আমি জাস্ট লেফট হ্যান্ডেড সিলেক্ট করে দেবো। আর এখানে কি করতে হবে, অবশ্যই এক্সট্রুড করতে হবে। এখানে আবার উল্টা বিষয়, কাটটা এখানে নিব না, আমি যদি এখানে দিই দেখো কাট হচ্ছে না, এখানে এক্সট্রুড থ্রেড করতে হবে। আর থ্রেডের সাইজটা অবশ্যই একই থাকতে হবে। আমরা যে ওখানে যে থ্রেডটা ইউজ করছি 3.700750012, সেই একই থ্রেডটা এখানে ইউজ করবো। দেন আমি এখানে ওকে করে দেবো। এখন ওকে করার পরে আমি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি কি, যে আমার এখানে এই একটা বাড়তি অংশ চলে আসছে থ্রেডের, এক্সট্রুডেড থ্রেডের বাড়তি অংশ চলে আসছে। তো এটা আমি চাচ্ছি না। এটা যদি আমি না চাই, এটা আমি জাস্ট কি করব, ডিলিট করে দেবো। কিভাবে, একটা স্কেচ নিব আমি ফ্রন্ট প্লেনে অথবা রাইট প্লেনে। স্কেচ নেওয়ার পরে আমি জাস্ট কর্নার রেক্টেঙ্গেল নেব, দেন ঠিক এইখান থেকে একটা কর্নার রেক্টেঙ্গেল আমি এখানে টেনে দেবো। দেন এটাকে চাইলে আমি ডিফাইন করতেও পারি, নাও করতে পারি, কোনো ইস্যু নাই। আমি একটু ডিফাইন করে দিই এটাকে, যা আছে আমি তাই রাখতেছি, কোনো কিছু চেঞ্জ করি না, ঠিক আছে। দেন এটাকে যদি আমি এখন ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড কাট থ্রু অল করে দেই, থ্রু অল বোথ, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার ওই যে আনওয়ান্টেড যে পিসটা ছিল সেটা আউট হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। এটাকে আমি সেভ দিব, LOCK লক দিয়ে। এখন আমার এটার কাজ শেষ। আবার অ্যাসেম্বলিতে ফিরে আসি। অ্যাসেম্বলিতে আসার পরে দেখতেছি যে এখানে আমার ওই রিংটা নাই। তো এই রিংটা আমি কিভাবে নিয়ে আসবো, ইনসার্ট কম্পোনেন্ট বলে একটা অপশন আছে, এখানে খেয়াল করো। ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করলে আমার এখানে ব্রাউজের একটা অপশন আছে, দেখো এই যে ব্রাউজে ক্লিক করার পরে আমি ম্যানুয়ালি এটাকে ব্লকটাকে সিলেক্ট করে ওপেন করে করলে আমার এখানে এরকম আসবে যখন, তখন আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবো। এখন টেম্পোরারি অ্যাক্সেস যেটা, আমরা সেটা আবার একটু অন করে নেবো, ঠিক আছে। তোমরা অন করে নেবো, তাহলে কি হবে, এখানে একটা টেম্পোরারি অ্যাক্সেস আসার কথা, আসতেছে না। অনেক সময় এটা টেম্পোরারি অ্যাক্সেসটা দেখা যায় না, আসে না। এটা নিয়ে কোনো ইস্যু নাই আমাদের, আমরা টেম্পোরারি অ্যাক্সেসটা অফ করে নিব। আমরা এই যে সিলিন্ড্রিক্যাল ফেসটা আছে এটাতে ক্লিক করব, দেন মেট, তারপরে এই ফেসটাতে ক্লিক করে, তাহলে এটার সাথে এটা কনসেন্ট্রিক যে রিলেশনটা আছে সেটা নিয়ে নিবে অটোমেটিক। এটা যখন নিয়ে নিবে, এটা বেশি বড় হয়ে গেছে আমাদের, এটা ছোট হয়ে আছে, মেজারমেন্টের ভুল আছে। তাহলে একটু চেক করি, আমাদের সিলিন্ডারটা ছোট হয়ে আছে অনেক। আলটিমেটলি এটা ঠিক আছে, স্প্রিং এর যে লেন্থটা সেটা ঠিক আছে। এটাকে মেট দিয়ে দিই একটা, এটার সাথে আমার মেট হবে কোনটা, তো এই যে রিংটা ইনসার্ট করছি সেই রিং এর এই ফেসের সাথে, তাই না। দেখো এই ফেসের সাথে এটা সেট আপটা হবে, একটু এটা বাইরে নিই। এই ফেসের সাথে এটা আমি মেট করে দিছি, বাট আমার এখানে ভুলটা কি হয়েছে দেখো, এটার যে রিংটা বানাইছি সেই রিং এর যেই ডায়ামিটারটা দিচ্ছি সেটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো সেটা আমরা একটু কমায় নেওয়ার ট্রাই করি। চলো এটার ডায়ামিটারটা আমি একটু চেক করে নিব, কিভাবে এটার মাধ্যমে। এটা আছে 66.68 মিলিমিটার, ঠিক আছে।
আমরা লাস্টে যে পার্টটা বানাইছি রিংটা, এই রিংটাতে একটু ঝামেলা হয়েছে। সেই রিং এর আমরা যে ইন্টারনাল যেটা নিচ্ছিলাম সেটা 4.30 নিচ্ছে, অর্থাৎ 4-এর বেশি হয়ে গেছে। 66.8 mm আসতেছে 2.63। ঠিক আছে, এটা যদি আমি এক্সিট করি এখান থেকে, ক্লাস শেষের দিকে দাঁড়াবো, ক্লাস শেষের দিকে। তাহলে আমার রিংটা ছোট হয়ে গেল। আলটিমেটলি এটা কি হবে, আমার অ্যাসেম্বলিতেও অ্যাডজাস্ট হয়ে যাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। দেখো এটা আপডেট হয়ে গেছে, বাট এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা কি দেখি আমরা একটু। মেটের ভিতরে যে আমার কনসেন্ট্রিক যে মেটটা আছে সেটা চেঞ্জ হবে। এখন যা আছে চলবে, বাট এটা দেখো এটা বাইরে চলে যাচ্ছে। আমি চাচ্ছি না এটা বাইরে যাক। তাহলে আমরা কি করবো, জাস্ট আউটার যে এটা আছে, আমরা যে রিংটার যে আউটার ডায়ামিটার আমরা যেটা ব্যবহার করছি সেটা আমরা একটু বড় করে নেব। এটা 0.50 আছে, এটাকে 0.80। ফুললি ডিফাইন্ড থাকার কারণে আমি এগুলো চেঞ্জ করতে পারতেছি, আদারওয়াইজ এগুলো চেঞ্জ করা পসিবল ছিল, করলে অনেক সময় প্রবলেম দেখা যায়। দেখো এবার কিন্তু আমাদের ইয়েটা ঠিক আছে। এখন আমাদের একটা স্পেশাল মেট ইউজ করতে হবে, যেটা হলো স্ক্রু মেট। সেটা কিভাবে করব আমরা, সেটা আমরা করব অ্যাসেম্বলি থেকে মেট থেকে আমরা মেকানিক্যাল মেটে যাব। এখানে স্ট্যান্ডার্ড আছে, অ্যাডভান্স আছে, অ্যানালিসিস আছে, মেকানিক্যাল আছে। মেকানিক্যাল মেটের ভিতরে গেলে আমরা দেখতে পাবো স্ক্রু। স্ক্রুতে ক্লিক করলে আমরা এখানে সিলেকশনে আমরা যদি ক্লিক করি, সিলেক্ট করতে প্রবলেম হবে। আমি এটাকে একটু বাইরে নিয়ে নিই। এটাকে যদি আমি বাইরে নিয়ে নিই তাহলে আমার সিলেকশনের সুবিধা হবে। মেট, মেকানিক্যাল মেট, স্ক্রু। স্ক্রুতে যাওয়ার পরে আমি সিলেক্ট করবো এখানে কি, আমার এখানে যে সারফেসটা আছে, সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা আছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটার সাথে আমি মেট করব এখানকার একটা সিলিন্ড্রিক্যাল ফেস। এটা দেখো স্ক্রুর মাধ্যমে এটা যখন সিলেক্ট করছে তখন এটা মাঝখানে চলে আসছে। আর এখানে একটা প্যারামিটার আছে রেভলিউশনস পার মিলিমিটার, অর্থাৎ প্রত্যেক মিলিমিটারে কতবার ঘুরবে সেটা। আর এটা হলো ডিস্টেন্স পার রেভলিউশন, অর্থাৎ প্রত্যেক রেভলিউশনে কতটুকু দূরত্ব পার করবে। তাহলে এখানে আমি এটাকে আপাতত 1 রাখলেও হবে। 1 রাখলে অনেক বেশি প্যাচ ঘোরাইতে হবে, সমস্যা নাই। 1 দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে এখন কি দাঁড়াবে, এখন যদি আমি এটাকে ঘোরাই তাহলে এটা উপরের দিকে উঠতে থাকবে। খেয়াল করছো, এটা কিন্তু উপরের দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে? এটাকে আমি ঘোরাচ্ছি যখন সেটা উপরের দিকে যাচ্ছে। তো এটাকে ঘুরায় ঘুরায় উপরে তুলতে হবে, এখন কিছু করার নাই, অনেক সময় লেগে যাবে রে। এটার আরেকটা বুদ্ধি আছে, আমি এটাকে ফিক্স করে আচ্ছা এটাকে ফ্লোট করা যাবে। তো আমি অনেক ইয়ে করে দিচ্ছি এটাকে, ঘুরে ঘুরে এটা অনেক সময় লাগবে। আমি ইয়ে করি, এই মেটটার যে প্যারামিটারটা ছিল সেটা আমি একটু চেঞ্জ করি। ওটা তো আমি 1 রেগুলেশনে 1 মিলিমিটার যাচ্ছে, ঠিক আছে? তো এটারও আবার ওই থ্রেডের সাথে একটা সম্পর্ক আছে। আমি এটাকে 10 মিলিমিটার করে দিলাম। একবার ঘুরাইলে 10 মিলিমিটার উপরে উঠবে, ঠিক আছে? এটা আমার সুবিধার্থে করলাম। বুঝলি, আর ওঠা না, উল্টাটা করলাম।
সরি উল্টা করছি, এটা 10 ভাগ ঘুরাইলে 1 মিলিমিটার যাবে করছি। ডিস্টেন্স পার মিলিমিটার এটা হবে 10 মিলি। ঠিক আছে, একবার ঘুরাইলে 10 মিলি উপর উঠবে, এটা ঠিক আছে। ওটা 10 বার ঘুরাইলে 1 মিলি যাচ্ছে। এটা উপরে উঠাই দিচ্ছি আমি। আরেকটা কাজ করা যায় তো, এটা ইজিলি করা যায় তো, ছিল না। এখন এটা রিবিল্ড দিলে আমার দেখো কি হয়, এই যে চলে আসছে। অর্থাৎ আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু প্যারামিটার বাকি আছে। আমি আরেকটা মেট একটু দিয়ে দিই এখান থেকে। যেহেতু এটা একটা স্ক্রু আর এখানে কোনো লকিং মেকানিজম নাই, তো এটা ফ্রিলি মুভ করতে পারে। তো আমি কি করবো, সিম্পলি জাস্ট এখান থেকে এটার একটা হাইট দিয়ে দেবো। হাইট বলতে একটা ডিস্টেন্স মেট আমি ব্যবহার করবো এখানে। দেখো এটা আমি আগে করলে আমার এই যে ঘোরাঘুরি যে বিষয়টা সেটা করা লাগতো। এটা আমি এখানে দিয়ে দিলাম ফর এক্সাম্পল 50 mm। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তখন এটা মুভ করবো, এটাকে সেভ করে দেবো, সেভ হবে। আমার এই পার্ট ফাইলটা রেডি হয়ে গেল, টোটাল অ্যাসেম্বলিটা রেডি হয়ে গেল। এখন যদি আমি এটাকে ইলংগেট করি, ইলংগেট করলে এটা বাইরে চলে যাচ্ছে, তাই না? আলটিমেটলি এটা কিন্তু বাইরে যাওয়ার কথা ছিল না। সেটা যেন বাইরে না যায় সেটার একটা ব্যবস্থা আছে। সেটা কি, চলো একটু দেখি। আমার এইটার সাথে মেট করতে হবে, এটার সাথে না বলছি, এই যে টপটা আছে এটার সাথে আমার মেট করতে হবে। এই যে ভিতরে যে একটা টপ প্লেন আছে, এই যে ভিতরে দেখা যায় এটা, অর্থাৎ সিলিন্ডারের নিচে যেটা আছে একদম, সেটার সাথে আবার এখানে আমার ডিস্টেন্স মেট দিতে হবে। বাট এখানে ডিস্টেন্সটা হইতে হবে লিমিটিং ডিস্টেন্স, অর্থাৎ একটা মিনিমাম ডিস্টেন্স থাকবে, একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স থাকবে। তো সেটা এখানে নাই। সেটা কোথায় আছে, সেটা আছে অ্যাডভান্স মেটের মধ্যে। অ্যাডভান্স মেটের মধ্যে গেলে আমার এখানে একটা অপশন আসবে, দেখো এরকম। এটাতে ক্লিক দিলে আমার দুইটা অপশন আসবে, একটা হলো মিনিমাম ডিস্টেন্স, এটা একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো আমার মিনিমাম ডিস্টেন্স হবে হলো এখানে আমি দিলাম ফর এক্সাম্পল 5 mm, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স আমার কত হতে পারে এখানে এটা একটু চেক করতে হবে। তো এখানে আমি যদি এখানে বসায় দিই, এখানে যদি আমি 200 বসায় দিই, আলটিমেটলি এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। বাট আমি যদি এখানে এইখানে যদি আমি 200 বসাই, তাহলে এটা চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে আমার এটা আর একটু কমাই দিতে হবে যেন এটা বাইরে না আসে। আমি এটাকে 150 রাখতে পারবো। আচ্ছা 15 মিনিট লাগবে না, এটা হয়ে গেছে। 150 দিয়ে আমি এটাকে লিমিট করে দিলাম, অর্থাৎ 5 থেকে এটা 150 পর্যন্ত মুভ করবে। এখান থেকে 5 মিলি মিনিমাম, আর ম্যাক্সিমাম যাবে হলো 150 mm। আমি এটা ওকে করে দিলাম, দেন আবার ওকে করে। দেখো এটা এখন মুভ করবে, বাট ওই 5 মিলির ভিতরে। আবার এটা আর কিন্তু বাইরে যাচ্ছে না। রিবিল্ড করলে আবার এটা বড় হয়ে যাচ্ছে। লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো এই ফেসের সাথে মেট করব আমরা নিচের এই ফেসটা, তাহলে এটা একই দিকে থাকবে। কোইন্সিডেন্ট, দেন ওকে, কাজ শেষ। এখন এটা মোশন অ্যানালাইসিস, অর্থাৎ এটা যে স্প্রিংটা কাজ করতে সেটার একটা টিউটোরিয়াল আছে। এটা আজকে আমি করাবো না, যেহেতু অলরেডি 2 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছি প্রায়। শেষ করে দেবো কি এটা, তুমি কি বলো? আচ্ছা, তাহলে যদি শেষ করতে চাই, এটাকে আমি এরকম একটা ভিউতে নিলাম ম্যানুয়ালি, দেন মোশন স্টাডিতে ক্লিক করব। এখন আমার এখানে সিম্পল কাজ আমি এখানে দেখাই। এই বাটনটা আছে না, এটাকে একটু অ্যাক্টিভ করে নিতে হবে, অটো কি। দেন অটো কি অ্যাক্টিভ করার পরে নিচে চলে আসতে হবে। এই জায়গা থেকে যখন এই একদম নিচে, এখানে কোথাও না কিন্তু নিচে, এটাকে স্লাইড করে এখানে নিয়ে আসতে হবে প্রথম 4 সেকেন্ডে অথবা 2 সেকেন্ডে। নিয়ে আসার পরে আমাকে এটাকে
যেহেতু ইলংগেট হয়ে আছে আমি এটাকে কম্প্রেস করে দেব। দেন আবার এই টাইম বারটাকে আমি মুভ করে নিয়ে আসবো 4 সেকেন্ডে। 4 সেকেন্ড আনার পরে এটাকে আবার উপরের দিকে পুশ করবো। আবার এটাকে আরো আরো আসতেছি। রেড হওয়ার পিছনে কারণ হলো এটা আমি বেশি নিয়ে চলে গেছি মনে হয়। আরেকবার দেখি দাঁড়াও। আবার এটাকে নিয়ে আসবো, এসে আবার এটাকে আবার একইভাবে আর কি আপ ডাউন যে মুভমেন্ট আছে সেটা আমরা এখানে ক্যাপচার করতেছি আর কিছুই না। 8 সেকেন্ডেরই ভিডিও থাক আপাতত। আমি যদি এটাকে ক্যালকুলেট দেই, এই বাটনটা হলো ক্যালকুলেট। অ্যানিমেশনের অবশ্যই এখানে অ্যানিমেশন সিলেক্টেড থাকতে হবে, পাশাপাশি এখানে ক্যালকুলেট করে নিতে হবে। আমি যে কাজটা করলাম সেটা ক্যালকুলেটে ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে। দেন আমরা এটাকে এখন প্লে করতে পারবো। এখন প্লে করলে আমার এখানে খুব একটা ভালো দেখাবে না। এটাকে ভালো দেখানোর জন্য কি করতে হবে, সেটিংস বাটন থেকে এটার ফ্রেম রেটটা 25 করে নেব। দেন ওকে দিয়ে ওকে দেওয়ার পরে আরেকবার ক্যালকুলেট করে নেব, কারণ ক্যালকুলেশনটা যখন হয় তখন ওই ফ্রেম রেটটা ওখানে ক্যালকুলেট হয়। মানে 1 সেকেন্ডে কতগুলো ছবি এই ভিডিওতে দেখাবে সেটা আর কি। ফ্রেম রেটটা এখন চেঞ্জ করে নিলাম। এটার ক্যালকুলেশনে সময় লাগবে। তোমাদের পিসি যত ভালো হবে, জিপিইউ সিপিইউ র্যাম যত ভালো হবে তত ফাস্ট কাজ করবে। আমার একটু স্লো কাজ করে। তো এই ভিডিওটা আমি গত ক্লাসে দিয়ে দিচ্ছি, আজকে তো রেন্ডার হইতে একটু সময় লাগবে, ওইটা আমি দিয়ে দেবো সামনের ক্লাসের আগে। এটা একটু প্র্যাকটিস করবো। শেষ করবো বলতে এটার ভিডিওটা এক্সপোর্ট করবো, ওইটা করলেই শেষ হবে ইনশাল্লাহ। পা ব্যথা হয়ে গেছে, দাঁড়ায় থেকে ক্লাস করতেছিস নাকি? বাকিরা কি আছে কেউ ক্লাসে? মনিরুল আছে, মানিক আছে, তারা ঘুমাচ্ছে হয়তো। যাই হোক, মনিরুল আসো, দেখতেছো? আমি নিজে অসুস্থ রে, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। 2 ঘন্টা করাইলাম, এটা একবারে শেষ না দিলে পরবর্তীতে আবার এসে ঝামেলা। এটা এখন আমি যদি প্লে করি এটা প্লে হবে, দেখা যাবে। এই যে তারপরে অতটা স্মুথ না। এটাকে স্মুথ হিসাবে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটার ভিডিও এক্সপোর্ট নিতে হবে। এটা দেখে আজকে ক্লাস শেষ করে দেবো। সিম্পল একটা বিষয়, জাস্ট এখানে একটা আইকন আছে ভিডিও সেভ অ্যানিমেশন। সেভ অ্যানিমেশনে ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমে যেটা করব, অ্যাসপেক্ট রেশিও, অর্থাৎ আমাদের ভিডিওর অংশটুকু কতটুকু আসবে, এখানে পুরোটা সিলেক্ট হয়ে আছে। তো আমি এখান থেকে কি করব, অ্যাসপেক্ট রেশিওর এই জায়গাটাতে ক্লিক দেব। দেন 16:9, এটা হলো আমাদের এইচডি টিভি ফরম্যাট। এটাতে দিলে আমাদের এতটুকু জায়গা নেবে। আর যদি আমরা পোর্ট্রেট নিতে চাই তাহলে আমাদের এখানে যে কোনো একটা পোর্ট্রেট সিলেক্ট করতে হবে, এরকম, ঠিক আছে? বা এই portrait। এখন এটাকে এখানে আরো কিছু প্যারামিটার আছে। রেজুলেশন, এখানে যদি তোমরা 4K রেজুলেশন নিতে চাও তাহলে এখানে 4K রেজুলেশন এখানে বসাইতে হবে। 4K রেজুলেশন কত, 3800 কত যাবে, 3840। তো এইখানে শুধুমাত্র বড় যেটা সেটাতে 3840 বসাই দিলে বাকিটা অটোমেটিক নিয়ে নেবে। আমি আরেকবার দেখাই। শক অ্যাবজর্ভার নাম ঠিক আছে, কোনো ইস্যু নাই। এখানে দেবো আমি কত, 3840, এটা অটোমেটিক নেবে। এখান থেকে আমি কি করবো, টিভি ফরম্যাটে সেভ করব। 2160 আসলো। এখন এখানে ফাইল টাইপ যেটা আছে সেভ অ্যাজ টাইপ, এখানে আমরা MP4 করে নেব। ওই যে AVI বা আদার যেগুলো আছে সেগুলো করা যেতে পারে, বাট এগুলো তো অনেক সময় লাগে। আর কিছু কিছু আছে, যেমন এখানে PNG আছে, BMP আছে, এগুলো কিন্তু ভিডিও না, এটা হলো অ্যানিমেশন। আমি ভিডিওর জন্য MP4 সিলেক্ট করব। আর এখান থেকে ফ্রেমস পার সেকেন্ড যেটা আছে সেটা আমি এখানে
যত বেশি দিব তত স্মুথ ভিডিও আসবে। আমি এখানে 60 দিয়ে দিলাম, 60 এফপিএস যেটাকে বলি আমরা, ঠিক আছে। এটাকে জাস্ট আমি এখন সেভ করলে এটা অটোমেটিক এখন ভিডিওটা রেডি করে দিই। তো ভিডিওটা যদি রেডি হয়ে যায় আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা পরে দেখে নিও, এটাতে একটু সময় লাগবে, ঠিক আছে। মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই ছিল। ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হয়ে গেলে আমি ওই ফোল্ডারে গেলে ভিডিওটা পাবো। আমার যে ফোল্ডারটা আছে, ফর এক্সাম্পল আমি যে কাজগুলো করি ক্যাডের 2022 সালে, এটা এটার ভিতরে আমি হেক্সাপডের কাজ করছি। তো এখানে যখন আমি ভিডিওগুলো সাবমিট দিছি তখন এইরকম ভাবে সেভ হয়েছে। এরকম ভাবে সেভ হওয়ার পরে এটা নর্মাল আমার MP4 ভিডিও, আমি এগুলো ওপেন করে চালিয়ে দেখতে পারি। এরকম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরে আবার দেখা যাবে তোমরা করছো, করার পরে ভিডিও খুঁজে পাইতেছো না, তখন বলবে ভাই ভিডিও কই গেল, বুঝতেছি না কিছু। ওই জন্য এটাও দেখাই দিলাম। ক্লাস আমি এখানে রেকর্ডিং স্টপ করে দিলাম।